বিজেপির আগেও একটা পশ্চিমবঙ্গে সম্মানের জায়গা ছিল। পশ্চিমবঙ্গের মানুষকে না বিজেপিকে বুঝতে হবে। যারা গভর্নেন্স বোঝে, এরা সরকারে এলে পরে সরকার চালানোর একটা স্ট্রিক্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা ভয়ানক কঠিন। মানে এটা কি ধরনের পলিটিক্স? মানে কোভিডের সময় যদি বলে যে হসপিটালে একটা বেড লাগবে যেসব জায়গায়, সেখানেও বেড কেনবার স্যাংশন দিচ্ছি, সেটা নেবে না। এগুলো আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল যে এই নোংরা পলিটিক্সটা সারা ভারতে আর কোথাও হয় না। এমন কোনো সংসারই নেই পৃথিবীতে, কোথাও নেই যেখানে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনোমালিন্য নেই, কোথাও কোনো পলিটিক্যাল পার্টি নেই যেখানে নেই। How to bring a social reform with the help of law, with the help of lawmaking, making the correct law and implementing those laws. সেটা কি বলে পলিটিক্স? দেবী আনলিস্টের আবারও একটা নতুন পডকাস্ট। আর এই পডকাস্টে আজকে যিনি আমার অতিথি বা আপনাদের সঙ্গে যিনি আজকে রয়েছেন, তিনি একদিকে বলবো তার সৃজনশীলতায় অনন্য এবং বহুদিন ধরে তার অভিনয় আপনারা পছন্দ করেছেন। আমার খুব ভালো লাগা একজন অভিনেত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলি। রূপাদি, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। নমস্কার। রূপাদিকে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমাদের এই পডকাস্টে বা আমার এই পডকাস্টে আপনাকে যদি পাওয়া যায় তাহলে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো। একটা হলো আপনার অভিনয় জীবন, যেটা মনে হয় খুবই একটা ইন্সপায়ারিং, কারণ এমন একটা চরিত্র থেকে শুরু করেছিলেন আর তারপর অভিনয়ে খানিকটা বিরতি দিয়ে রাজনীতিতে আসা, এবং এই মুহূর্তে যা পলিটিক্যাল সিনারিও সেখানে দাঁড়িয়েও অনেক কিছু মনে হচ্ছিল যে জানার রয়েছে। আপনাকে পেয়ে আমাদের এবং আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, যেটা প্রথমেই জানতে চাইবো যে অনেকগুলো পাবলিক অ্যাপিয়ারেন্স নিয়ে আপনি রয়েছেন। একদিকে অভিনেত্রী, একদিকে রয়েছেন মানে কালচারাল একটা দিকের সঙ্গে পুরোপুরি যুক্ত, অন্যদিকে রাজনীতিবিদ। তো প্রথমেই যে প্রশ্নটা, আপনার কি মনে হয় প্রথমে আপনি কি, মানে এই যে সমস্ত উপমাগুলো রয়েছে তার মধ্যে? মানে এই প্রত্যেকটাই পাবলিকের জন্য। আচ্ছা। আমি মানে একদম সাদামাটা ঘরকুনো একজন মানুষ। আমার বাবা-মার যদি এটা বিশাল বড় ব্যবসাপাতি কিছু থাকতো, তাহলে আমি মন দিয়ে পড়াশুনো করতাম। তারপরে আমি একদম অন্য কিছু হতাম, যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আম আর আমি এগুলো সব রকম জীবন আ মোটামুটি একটু করে টেস্ট করে নেওয়ার পরেও আমি বেসিক্যালি খুব সাধারণ একজন মানে মানুষ। খুব ঘরেলু আরকি। যাকে বলা যায় আচ্ছা, খুব সংসারী আরকি। সংসারী একজন মানুষ। খুব সংসারী। কিন্তু এখন সংসারের বাইরে, মানে বাইরের কাজটা অনেক বেশি এবং পাশাপাশি সংসার সামলানো দুটো তো রয়েইছে। হ্যাঁ। কিন্তু এই প্রশ্নটায় পরে আসবো। তবে এখন মানে ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলেন? মানে হয় না, অনেকের স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে অভিনেত্রী হব, বা অনেকের স্বপ্ন থাকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিছু একটা স্বপ্ন নিয়ে তো এগোচ্ছিলেন, সেটা কি ছিল? আর্কিটেকচার। আচ্ছা, I wanted to be an architect. তারপর কি করে ঘুরে গেল রাস্তাটা? সব জীবন পাল্টে গেল। জেঠু চলে গেলেন। হঠাৎ করে আমার ক্লাস 12 এর 11-12 পাস করতে না করতেই, মানে টেস্ট পরীক্ষা দিতে না দিতেই খুব সাডেন জেঠু, আমি জেঠুর কাছেই বড় হয়েছি। তো বাবা-মা তো বাংলাদেশেই বেশিরভাগ সময় থাকতে হতো। ওই সময়টা যখন আমাকে হস্টেলে দিয়ে
বাবা-মা চলে গেলেন মানে মা ও বাবার কাছে চলে গেলেন বাংলাদেশে। হুম, হুম। তো আমার ছোটবেলা থেকেই খুব শখ ছিল উম বাড়ি বানানো, ডিজাইন বানানো এবং আমার সেটাই একমাত্র খেলনা ছিল। আচ্ছা। আমার খেলনাই ছিল আমার নানান বই খাতা, নানান সাইজের বই খাতা নিয়ে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করা। হুম, হুম। মানে যেরকম বাড়ি বানায়। এভরি ডে I would ডিজাইন যে আচ্ছা তাহলে আমার ম্যাথ বুকটা এখানে রাখবো, তাহলে আচ্ছা ওটা ওখানে রাখবো। ড্রইং বুকটা এখানে রাখবো। মানে ড্রইং বুক obviously represents ড্রইং রুম বিকজ ওটা সবচেয়ে বড় একটা ঘর আরকি। হুম। তো ওইভাবে মানে একটা বোধহয় জীবনে আমার ছোট একটা খেলনাবাটির কিছু ছিল। তো সেগুলো প্লেস করে আমি মানে আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। ওটাই আমার একমাত্র খেলনা ছিল। সো I always wanted to be an architect. আমার সারা জীবনের শখ, স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন আমার জেঠু তাই চাইতেন। জেঠু ইঞ্জিনিয়ার ছিলেন। তারপরে সব ঘেটে গেল আরকি। আ মাথার উপর ছাদ চলে গেলে যা হঠাৎ একদম। করে হয়, তখন বুঝতে পারছি না কি করা হবে। তো জ মানে TOEFL, SAT সবার জন্য প্রিপেয়ার ছিলাম কিন্তু সেটার কিছুই দেওয়া হলো না। কোন রকমে আ 12 টা পাস করলাম। হুম, হুম। 12 টা পাস করে যেহেতু স্কুলে খুব মানে ভালো রেজাল্ট করতাম, ভালোবাসতেন টিচাররাও, রেজাল্টও ভালো করতাম। তো সেইজন্য কোন রকমে জাস্ট আ 12 পাস করে ফেলেছি। মানে তাও একদিকে জেঠুর আম জেঠুকে নিয়ে আসা হয়েছে আর তারপর আমি পরীক্ষা দিতে যাচ্ছি এভাবে তো হয় না জীবনটা। তারপরে কটা মাস ছিল ফাইনালের জন্য কিন্তু তখন তো দৌড়ঝাঁপ। কি করে পড়াশোনা করব, কি করে বাড়িতে সংসার চলবে, কি করে সবকিছু চলবে। তো এসব নিয়ে একটা ভয়ানক ঘাঁটা অবস্থা ছিল আরকি তখন। তারপরে অভিনয়ে এলেন কি করে? সেটাও খুব সাডেন, আচ্ছা। একদম সাডেন মানে আমি তখন কলেজে পড়ি, যোগমায়া দেবী কলেজে পড়ি। তো আমি ভোরবেলা ৬ঃ১৫ তে আমি ফার্স্ট ক্লাস করি ওখানে। তো থাকি টালিগঞ্জে উৎপল দত্ত গলিতে। তো ওখান থেকে S2 বলে বাসটা যেত। তো সেটাতে উঠতাম ভোরবেলা উঠে। ৬ঃ১৫ র মধ্যে আমি মানে ৬ঃ০০ র মধ্যে আমি মানে obviously আম হাজরা মোড়ে নেমে যেতাম। তো সেখানে পেছনের রাস্তাটা দিয়ে যোগমায়া দেবী কলেজে মানে আশুতোষের মর্নিং সেশনটা হুম, হুম। ওটায় ঢুকতাম। তো ওইখানে দেখা হয় সুকান্ত দা বলে একজনের সঙ্গে। তারপরে সেখানে সুকান্ত দা অ্যাকচুয়ালি মৃণাল সেনের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আচ্ছা। তো সে তো আমাকে দেখতে পেলেন, তারপর পেছন ধা করলেন। তারপর আমি প্রায় তাকে মানে এই চটি খুলে মারব তো মারব সেরকম একটা অবস্থা সিচুয়েশন হলো। আচ্ছা। কিন্তু ফাইনালি সেটা আমি করিনি। আ মানে করিনি কারণ আমাদের বাড়িতে তখন মানে মানে মানানোই যাবে না কাউকে আরকি যে এসব সম্ভব। তারপরে কলেজটা শেষ হয়ে গেল। পরীক্ষা হবে। তখন আমার ফ্যামিলিরই একজন আমার জেঠিমাকে, বড় মাকে বললেন যে এরকম আম উনি সম্পর্কে আমার জেঠিমার মামা হন আচ্ছা। বিজয় চ্যাটার্জী। উনি প্রোডিউসার ডিরেক্টর তখনকার খুব নামকরা এবং খুব সম্মানীয় মানুষ। তো, তো মামিমা বললেন যে, "কি গো ঝর্ণা, তোমার এটারে একটা শুটিং করতে দিবা নাকি?" তো তার আগে বাড়িতে গৌতম দাও এসেছিলেন। আ কারণ আমরা উৎপল দত্তের গলিতে থাকতাম। তো যে যখন কথা বলতো খোঁজ করতো একটা করে কেউ এবার আচ্ছা দেখি তো এখানে। তখনকার দিনে না খুব হান্টিং হতো যে কারা হুম, হুম। আচ্ছা কাকে নেওয়া যায়, কাকে খোঁজা যায় এগুলো খুব হতো। হুম, হুম। তো সেও একবার হয়েছিল। তখনও না বলা হয়েছিল। কিন্তু এই সময়টা তখন আর জেঠিমা না বলেননি। বলল, "ঠিক আছে তোমরা একবার দেখো।" ওর মার একবার জিগাই। সো বাংলাদেশে ফোন করা হলো। মাকে পারমিশন নেওয়া হলো। মা বলল, "দিদি তুমি যা কও। তুমি আচ্ছা, যা বলবে তাই।" আচ্ছা। তো সেই থেকে তারপরে শুরু হলো। হ্যাঁ, সেটা সেটা কি ছিল? মাত্র। সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দিতে শর্ট ফিল্মগুলো হয়েছিল। 1 আওয়ার শর্ট ফিল্ম 'টেগোর স্টোরিজ' ন্যাশনালের জন্য হয়েছিল। আম দূরদর্শনের জন্য। প্রত্যেক বোধহয় 2nd স্যাটারডে বা এরকম একটা কিছু একটা মাসে বোধহয় একটা করে দেখানো হতো সামথিং লাইক দ্যাট। তো সেটা দেনা পাওনা গল্পটা হয়েছিল।
রবীন্দ্রনাথের। হুম, সেটা হুম, আমাদের পাঠ্য ছিল। ফলে হুম। সেটা শুনে আমি খুব মানে মানে আমার আমার মনের মধ্যে সে একটা repercussion হয়েছিল, একটা আনন্দ হয়েছিল যে this is something আমার খুব মানে close to my heart. আমার ভালো লেগেছিল আরকি। শুটিং সব কলকাতাতেই হয়েছিল। না। তাহলে? আমাদের শুটিং হয়েছিল বোলপুরে অনেকটা। আচ্ছা। মানে ইনফ্যাক্ট বোলপুরেই পুরোটা হয়েছিল। হুম, হুম। তো তখন চলে যেতে হলো ওখানে। হ্যাঁ, মামিমা ছিলেন, মামা ছিলেন, যেহেতু মামা ডিরেক্টর পরিচিত। ছিলেন, মামার ছেলেরা ছিল, ফ্যামিলি ছিল, মামার মেয়ে ছিল। ওরা সবাই ছিল। তো মামিমার সঙ্গেই আমি ছিলাম। তারপরে আমাকে একজন ওই চুল-টুল ঠিক করে, তখন মানে তাদের বলে হেয়ার ড্রেসার, হুম, হুম। স্টাইলিস্ট। তো তারা সবাই ছিলেন। তো আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি। ১ম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো সেটা মনে আছে? হ্যাঁ, খুব সেটা ভালো মনে আছে। খুব কিরকম? ভালো মনে আছে। আ সৌমিত্র দা, যাকে আমি ফেলুদা বলে ডাকতাম সারা জীবন। মানে ফেলুদা মানে পুলুদা নয়। উনার ডাকনাম পুলুদা। পুলু। কিন্তু আ আমি ডাকতাম ফেলুদা, মানে আমাদের ফেলুদা। হুম, হুম। সত্যজিতের ফেলুদা। আর সোমেন্দু রায় ছিলেন। সোমেন্দু কাকু সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর ফটোগ্রাফি। তো উনি ওটার শুট করেছিলেন। আর রঞ্জন পান্ডে ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার। তো এরা সবাই সেই সময় এবং আজও তারা প্রত্যেকে তাদের নিজ ফিল্ডে খুবই বিখ্যাত। তখন তো আমি শুধু সৌমিত্র চট্টোপাধ্যায়কেই চিনতে পেরেছিলাম। তো ঘাবড়ে গেছিলাম। তারপরে আ যেহেতু গান গাইতাম একটু, তাই জন্য হয়তো মডুলেশনটা কোনো রকমে ওরা শেখানোর পরে পেরে গেছি। কিন্তু আমাকে আ অ ফ্লোরে সবাই খুব শিখিয়েছেন। মানে কিভাবে একটা বলতে হবে, কোন কথাটা কেন বলতে হবে, কিভাবে বলতে হবে। তো বিশ্বাস করে বলে ফেলেছি। এবার একটা প্রবলেম ছিল যে সাউন্ডটা ওরা পাচ্ছিল না। হুম, তো আমি ভাবছি আমি তো বলছি। তো এবার আমি তো নরমালি কথা বলছি। এবার একটা নরমালি কথা বলা, তার সঙ্গে একটা থ্রাস্ট দেওয়া, তার সঙ্গে একটা পিচ বাড়ানো কাকে বলে? হুম। তারপর তাকে থ্রো বাড়ানো কাকে বলে? তারপর তাকে পেট থেকে কথা বলা কাকে বলে? এগুলো তো কোনটাই কিচ্ছু জানতাম না। একদম। তো সেই সবগুলো তখন রঞ্জন পান্ডে, "সানি, वैसा करो।" আর তখন আমার হিন্দি ক্লাস চলছিল। তো সারাক্ষণ ধরে হিন্দিতে কথা বলতে হতো। আচ্ছা। বিকজ সিরিয়াল মানে শোটা হিন্দিতে হুম, ছিল। হুম। ওকে। তার মানে ১ম দিন খুব নার্ভাস হয়ে গেছিলে? ১ম দিন ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। সাউন্ডের কাঁটা এরকম করে চলতো তখন। সে সাউন্ডের কাঁটা আর ওঠে না। সে রঞ্জন পান্ডে রেগে কাঁই। তারপরে সবাই ওকে বোঝাচ্ছে। "हो जाएगा, हो जाएगा।" তো হয়ে গেল। পেরে গেলাম। সবাই খুব শিখিয়েছে। মানে সবাই মানে আম আমার আমি খুব ফরচুনেট যে আমি খুব ভালো আ সব ফিল্ডের মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। একদম হাতে ধরে চলা, বলা, কথা বলা সব রকম শিখিয়েছেন আমাকে হুম, আমার গুরুজনেরা। একদম। আচ্ছা, যে চরিত্র তোমাকে ঘরে পৌঁছে দিয়েছিল, সেই চরিত্রের অফারটা তাহলে কিভাবে এলো এরপরে? সে খুব কমন একটা স্টোরি, বহুবার বলেছি, রোজই বলি সব জায়গায়। সে তখন তো ফোনের জামানা ছিল না। মানে ল্যান্ডলাইন ছিল, সে ল্যান্ডলাইন প্রায়ই খারাপ হয়ে থাকতো। তো আ বিরুদা বীরেশ চ্যাটার্জি, তিনি একদিন একটা রবিবার ছিল। কাগজে চিরকুট পাঠিয়ে একজন লোককে পাঠালেন। বললেন, রূপা একটু দেখা করবে এসো, দরকার আছে। তোমাকে একজন নামকরা জার্নালিস্ট বম্বের, তিনি খুঁজছেন।" তা গেলাম। তো তখন জানা গেল যে আ এরা 'গণদেবতা' বলে একটা সিরিয়াল হয়েছিল, সেটা দেখেছিল। দেখার পরে সেটা ওই ন্যাশনালে হয়েছিল। তো সেটা দেখার পরে ওরা আমাকে খুঁজে বার করে। তখন তো টাইটেল যেত। হুম, হুম। তো সেই টাইটেলের মধ্যে খুঁজে বার করে বাঙালি, আচ্ছা কোথা থেকে, তাহলে কে রে, খোঁজ করে বি আর চোপড়া ফ্যামিলি আরকি, মানে ইউনিট ওরা খুঁজে বার করেছিল। হুম, হুম। তো সেই থেকে ডেকে পাঠানো, অডিশন এই। একদম। তারপরে সেটা একটা মানে আইকনিক একটা হ্যাঁ, হয়ে গেল। এটা খুব খুব একটা। মানে এখন যখন লুক ব্যাক করো পেছনে, এমন একটা চরিত্র করেছো যেটা এখনো অন্যান্য সব চরিত্রকে ছাপিয়ে গেছে। ওটাতেই বোধহয় সবথেকে বেশি মনে রেখেছে আপনাকে মানুষ, তাই তো? হ্যাঁ, মানে কলকাতার বাইরের মানুষরা। আচ্ছা।
কিন্তু কলকাতার মানুষ কি এখন অন্য চরিত্রগুলো ততটাই মানে রয়েছে, নাকি ওই চরিত্রটাই এখনো যখন আপনার নামটা আসে তখন মনে হয় প্রথমে ওই দ্রৌপদীর চরিত্রের কথাটাই আসে, তারপরে আসে যে হ্যাঁ অন্যান্য সব অভিনয়? কিন্তু এই যে মাঝখানে এতগুলো বছর গ্যাপ দিলেন, দিয়ে মানে কিছু দিনের গ্যাপ, এবং তারপরে আবার ফিরে আসা, সেটা রাজনীতির কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এখন যখন এসে নতুনদের সঙ্গে কাজ করছেন, কি পার্থক্য অনুভব করছেন সেই সময় আর এই সময়? একসময় দিগ্গজ বহু মানুষদের সঙ্গে কাজ করেছেন, এখন নতুনদের সঙ্গে কাজ করছেন, কোনো পার্থক্য অনুভব করছেন? উম, না, একটা তো জেনারেশন তো অনেক রকম ভাবে চেঞ্জ হবে। হুম হুম। তো এদেরকে মানে কোনোভাবে স্পেসিফাই করা যায় না যে এই জেনারেশনের ছেলেমেয়েরা ঠিক এইরকমই, বলা যায় না। আমাদের সময়েও বলা যেত না। আচ্ছা। সব জেনারেশনেই একটা গ্যাপ থাকে। আর সব জেনারেশনেই সব সময়ই সব রকমের মানুষ থাকে। ঠিক। তো এখন যে সবাইকে আমার অচেনা লাগে তা নয়। এখনো অনেককেই আমার খুব চেনা লাগে। খুব আপন মনে হয়, চট করে মনে হয়। আবার অনেককে অচেনা লাগে। আমার আমার সময়েও আমি যখন অভিনয় করতাম রেগুলার বেসিসে বম্বে, আ দিল্লিতেও কয়েকটা শো, কলকাতা, তখন আমার অনেকেই অচেনা লাগতো। কিন্তু এখন সেই পার্থক্যটা মানে অভিনয়ের মধ্যে যেহেতু রয়েছে সেটা কখনো ফিল করো না, মনে হয় যে না, ঠিক আছে? এখনকার ছেলেমেয়েদের একটা সুবিধা আছে যে তারা অনেক বেশি groomed হওয়ার সুযোগ পায় আচ্ছা। জেনারেলি। হুম হুম। মানে তারা মনে হয় যে অনেকটাই এখন শিখে অনেক এসছে। কিছু দেখতে পায় না? হুম। এখন অনেক অপশনস আছে। এক্সপোজার অনেক বেশি। এক্সপোজার আছে। কোথায় যাবে, নিজেরা একটা করে ক্যামেরা বার করো, করে তার প্র্যাকটিস করো, নানা রকম ট্রায়াল করো। আ কত কিছু তুমি মানে যখন তখন টিভি ৫০ রকমের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তুমি দেখতে পারবে, ট্রাই করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আ আমাদের সময় তো সেসব কিছু ছিল না। একেবারেই ছিল না। মানে আমার কাজ করার শুরুর সময় তো কোনো কিছুই ছিল না। মানে আমাদের তো কাট হয়ে গেলে পরে দাঁড়িয়ে থাকতে হতো। স্ট্যান্ড স্টিল। আচ্ছা, মানে সেখান থেকে না, মুভ না, করা না, না, যাবে না, না? না, না। আমাদের তো এরকম ক্যামেরা যে মুভ করে আসবে, হুম। ক্যামেরা মুভ করে আসার পরে কাট বলে দেবে। ডিরেক্টর যে কাট বলবেন তখন আমরা সবাই এরকম যার যেরকম ছিলাম সেরকম, এরকম থাকো, এরকম দাঁড়িয়ে আছি। তারপর সিনেমাটোগ্রাফার নেমে যাবেন। তারপর ডিরেক্টরের কালো কাপড়টা মাথায় ঢাকা দেবেন, তারপর তিনি দেখবেন, এটা দেখবেন। ততক্ষণ অ্যাসিস্ট্যান্টরা লিখছে। আচ্ছা বাঁ হাতটা দিদির নিচে এরকম করা আছে, তর্জনীটা উপরে করা আছে। আচ্ছা এটা এরকম আছে, কিংবা এটা এরকম আছে। আচ্ছা কলারের এখানে, আচ্ছা বোতাম এখানটাখানি খোলা, চুলটা এখানে বেরিয়ে আছে। সবাই তখন চুপ পট, 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 পট করে সব। আর স্টিল ফটোগ্রাফার একজন ছিল। সে কটা ছবি তুলবে। সে সেটের ছবি তুলবে না কন্টিনিউটি ছবি তুলবে। কয়েকটা ছবি সে কোনো রকমে তুলে ফেলত। আমি আমি দাঁড়িয়ে থাকতাম স্ট্যান্ড স্টিল। চোখ সরাবো না, কিচ্ছু করব না। ওকে, ডিরেক্টর ওকে বললেন। কালো কাপড় মাথা থেকে বার করে। তখন আমরা নরমাল হলাম। আমি ততক্ষণে দেখে নিয়েছি আমার কোথায় কি আছে না আছে। আচ্ছা, তোমার নিজেও খেয়াল তখন করতে ভীষণ হয়েছে? আমার ভীষণ এগুলো অভ্যেস হয়ে গেছিল ছোটবেলা থেকে। মানে আমার অ্যাকচুয়ালি বহু বছর আগে ডিরেকশন দেওয়া উচিত ছিল। আমার ওটাতেই বেশি ইন্টারেস্ট। আমার ক্যামেরা একদম। সিনেমাটোগ্রাফিতে বেশি ইন্টারেস্ট। আমি খুব ছবি তুলি। আমার ছবি তোলাটা খুব শখ। আচ্ছা। ফোন ক্যামেরা ভাল লাগে না। এমনি। প্রপার ক্যামেরা দিয়ে। তার মানে এখন আপনার জন্য কাজ করাটা অনেক ইজি। মানে এখন তো অনেক ফাস্ট কাজ হচ্ছে। এত এই যে একবার কাট বলার পরে এত ডিউরেশন এ তো কোনো কিছুই নেই। কাট মানে কাট, শেষ হয়ে গেল। গল্পটা শেষ ওখানেই। হ্যাঁ, তো এখন অনেকটা ইজি হয়ে গেছে কাজ করা। এখন কাজের পদ্ধতিটা অন্যরকম হয়ে গেছে। কাজ করাটা ইজি বলব না। আমাদের সময় অনেক প্র্যাকটিস করতে হতো। তারপরে স্ক্রিপ্ট আগে পাওয়া যেত। এখনকার শিল্পীরা মানে সত্যি ক্ষমতাবান। মানে তাদের একদম পড়তে-টরতে হয় না। মানে দে আর সো ফাস্ট লাইক ষাট পারে। আমরা একদম পারতাম না। আমি তো পারতামই না। আমাকে খুব পড়াশোনা করতে হতো। মানে ক্যারেক্টারটা ভালো করে পড়তে হতো। অনেক কিছু ভাবতে-টাবতে হতো। আজকাল তো ভাবতে হয় না। ভাবার সময় পাওয়া যায় না। তাই ভাবে না। তা সত্ত্বেও তারা এত ভালো করে which is very good. হ্যাঁ, আমাদের সময় খুব ভাবতে-টাবতে হতো আরকি। মানে আমাকে অন্তত ভাবতে হতো। একদম। আচ্ছা, অভিনয়ে
এই দীর্ঘ জীবনের অভিনয়ের সবথেকে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার কাছে অভিনয়ের ক্ষেত্রে? অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ? হুম। মানে সেটা তো করতে, করতে শিখেছেন। মানে সেটা বললেন যে একদম শুরু থেকে তো অভিনয়ের মধ্যে আসতে চাননি বা একটা সাডেনলি চলে আসা। কিন্তু নিশ্চয়ই বিভিন্ন রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? উম না, আমার আমার আসলে টেকনিক্যাল জিনিসটাই ভীষণ ভালো লাগতো। হুম, অভিনয় করার মধ্যে কোনো চ্যালেঞ্জ আমি খুব একটা কিছু অত বুঝতাম-টুঝতাম না। আসলে খুব সাদামাটা জীবন তো। ফলে সবটাই চ্যালেঞ্জ লাইফে। তো অভিনয়ের জন্য আলাদা করে কোনো চ্যালেঞ্জ ছিল না। তবে আ এই প্রফেশনটার একটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল। হুম, হুম। সেটা ভয়ানক আনসার্টেনটি। আচ্ছা। মানে তুমি ৩-৪ মাস অব্দি তোমার খাবার রেডি আছে আরকি। হুম, হুম। তারপর তুমি কি আর পরে কাজ পাবে কি পাবে না তুমি জানো না আরকি। সো ওই আমরা যেহেতু লুপে কাজ করতেই থাকতাম, পেতেই থাকতাম। তো ফাইনালি খুব একটা অসুবিধা হতো না। যখন এখানে পেতাম না তখন বোম্বে পালিয়ে যেতাম। যখন এখানে কদিন ধরে একটু কাজ-টাজ হচ্ছে না, যে ধরনের সিনেমা আমি করতে চাই বা করতে চাই সেখানে হয়তো পারছি না। আর বোম্বেতে অনেক বেশি টাকা দিচ্ছে তো সেজন্য তখন ওখানেই চলে গেছি। অনেকগুলো বছর বোম্বেতেই থেকেছি, এখানে হ্যাঁ, থাকা হয়নি। অনেকগুলো বছর। মানে ৬, ৭, ৮, ৯, ১০ আমি এখানে থাকিনি। একদম। কিন্তু এই যে টেকনিক্যাল পার্টটা যেটা আপনার এত ভালো লাগে, যেটা কাজ করতে, করতে যখন মনে হয়েছে যে এই জিনিসগুলোর মধ্যে বেশি ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন। তো সেটা নিয়ে ভাবেননি যে খুব মানে ডিরেকশনটার দিকেই ফুল ফ্লেজেড যাবো, সেটাই করব, সেটা নিয়ে না, না, পরিকল্পনা? না, নয়? সময় হয়নি, টাকা-পয়সা হয়নি। ওসব আমার দ্বারা হবে না, হয়নি। মানে আমার ওই পাঠটা বেশি ভালো লাগতো। আজও লাগে, আজও লাগে। কিন্তু আ আ ডিরেক্টর হওয়ার একটা ঝুঁকি, সেটা একটা কমপ্লিটলি অন্য arena of work. অ্যাক্টিং করা অনেক বেশি আ মানে কম দায়িত্ব। আচ্ছা। হ্যাঁ, কারণ ডিরেক্টর হওয়া মানে তো প্রোডিউসারের টাকাটা ফেরত দেওয়ার একটা হুম। দায়িত্ব। এখন যেমন সেগুলো অনেকটাই সিকিউরড। তুমি জানো অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্মস আছে যেখানে তোমার সিনেমাটা বিক্রি হয়ে যাওয়ার একটা অপরচুনিটি আছে, একটা চান্স আছে। প্রোডিউসার যদি রাজি হয় তোমার ফিল্মটা করতে, তাহলে তার আ একটা মহল আছে যেখানে তোমার একটা প্ল্যাটফর্মে সেই সিনেমাটা দিয়ে দেওয়া হবে। তো সেসব ফ্যাসিলিটিস তখন ছিল না। solely dependent on হল রিলিজ, আর তারপরে একটুখানি টেলিভিশন চ্যানেল যদি দেখায়, দূরদর্শন যদি কেনে, সেটা একটা ব্যাপার। আর তারপর যদি অ্যাওয়ার্ড-ট্যাওয়ার্ডে কোথাও যায়, তো আমাদের অ্যাওয়ার্ডই ভরসা ছিল। তো আমাদের অ্যাওয়ার্ডেই যেতে হতো। আপনার জীবনের টার্নিং পয়েন্ট কি ছিল যখন পলিটিক্সে এলে? আর্ট থেকে পুরোপুরি পলিটিক্স। পলিটিক্সে আসাটা কোনো একদিনের ডিসিশন ছিল না। তাহলে? অনেক দিনের ভাবনা চিন্তা ছিল। আচ্ছা। অনেক দিনের। হুম, মানে কি অর্থে? অনেকদিন মানে ধরো আম আ বছর ১.৫-২। হুম। যেহেতু আমি ছোটবেলা থেকে খুব সোশ্যাল ওয়ার্ক করতাম। তো সেখানে আমার মাঠে ঘাটে নানান জায়গায় গ্রামে গঞ্জে যাওয়ার অভ্যেস ছিল। কোনরকম কারো সমস্যা শুনলে সেখানে পৌঁছে যাওয়া অভ্যেস ছিল। অনেক রকম কোথাও শুটিং এ গেছি, সেখানে কোন বাচ্চার চোখটা কতটা ব্রাইট, তাকে খুঁজে নিয়ে তার বাপ-মা পড়াবে কিনা, আচ্ছা। এরকম ধরনের খোঁজখবর করতাম এবং তাদের পড়ানোর বন্দোবস্ত করতাম। মানে টাকা পয়সা দিয়ে নয়। যেটা করতাম হচ্ছে স্কুলের বইগুলো কিনে দেব। হুম, বুক হুম, লিস্টটা নিয়ে এসো। হুম, পরের বছর রেজাল্টটা দেখাবে। হুম। তবে নতুন বইয়ের সেট পাবে। পুরনো বইয়ের সেটগুলো আমাকে দিয়ে দেবে। আমি আরেকটা বাচ্চাকে পড়াতে পারব। যদি ওর বাড়িতে আরেকটা ওর ভাই-বোন থাকে। আচ্ছা। এসব অনেক সারা জীবন ধরে করেছি। মানে হুম, হুম। যবে থেকে রোজগার করেছি তবে থেকেই করেছি। আচ্ছা। কারণ আমার নিজের বই কেনার পয়সা কখনো ছিল না। ছোটবেলায়? হ্যাঁ, হ্যাঁ। আমার আমার কলেজ লাইফে আমি অ্যাকচুয়ালি মানে ম্যা এজ মানে ইংলিশের ২ টো চটি নভেল কিনতে পেরেছিলাম। আর আমি কোনো বইই কিনিনি। যা কিনতে হয়েছিল সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, ওখান থেকে কিনে আনতাম আমার কলেজ স্ট্রিট থেকে। আ আর আমার কোনো বইপত্র কেনা হয়নি আরকি। তো আমি স্টুডেন্টস হেলথ-হোমে যেতাম, ওখান থেকে নোট নিয়ে পড়াশোনা করতাম। তো আমার এগুলোর জন্য ওগুলো খুব মনে লেগে থাকতো যে আমি যদি একটু করতে পারি। যখন রোজগার করতে শুরু করেছি তখন থেকে এটা শুরু করেছি। তারপর টিউশন করতাম অনেকগুলো বছর। তো সেই করে, করে
এটা তোমার পড়াশোনা কলেজ লাইফের বললে। হ্যাঁ, পুরো মানে কলেজে জেঠু চলে যাওয়ার পর থেকেই হুম, হুম। এই সিচুয়েশনটা হয় আমাদের। তো তখন কলেজ লাইফটা ওরকমই মানে টিউশন করে আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, 10 এ 10, 11, 12 হ্যাঁ। 12 এ টেস্টের সময় জেঠু চলে গেলেন। তারপর থেকে আমি একদম মানে প্রচুর টিউশন, প্রচুর টিউশন। আ এবং তার সঙ্গে আমার ভোরবেলা কলেজের হুম, পরে হুম। স্টুডেন্টস হেলথ পড়াশোনা। নোট নেওয়া ওখানে, ওখানেই একটুখানি খাওয়া। আ তারপরে আ ওরা কয়েক সামান্য পয়সায় একটু খাবার দিত। তো সেটা খাওয়া। তারপর সেখান থেকে সব নানান জায়গায় পড়াতে চলে যাওয়া বাচ্চাদেরকে। তো সেই করে কলেজ যাতায়াত হেন-তেন সব। হাত খরচ চালানো হেন-তেন সব। তো এটা একটা সেজন্য ধরো আমি করতাম। আমি হ্যাঁ, হ্যাঁ। বই বাচ্চাদের কিনে দেওয়া হেন-তেন। তো এই সোশ্যাল আ এগুলো করাটা না কি হয় একটা অভ্যাসের মতন হয়ে হুম, যায় আস্তে। হুম, তখন হুম। মনে হয় যে আর কার কি লাগছে একটু দেখি, আর কার কি লাগছে একটু দেখি। তো এটা করতে একসময় আমার মনে হয়েছিল আমি খুব গ্রামে-গঞ্জে যেতাম। প্রচুর মানুষের হেলথ কেয়ার এর ডাক্তারদের টিমের সঙ্গে প্রচুর বহু বছর ধরে আরকি, বহু বছর ধরে। হুম। এবং সে সম্বন্ধে কোনো আমাদের এমনিও ছবি তোলাতুলির কোনো অভ্যেস ছিল না এত। মানে আমরা অন্য লোকেদের ছবি তুলতাম। একদম সেলফি প্যাটার্ন তো তখন ছিল না। ছিল না। হুম। আর সারাক্ষণ ফোন ক্যামেরা নিয়ে ঘাঁটার অভ্যেস আমার কোনোদিনই ছিল না, আমার আজও নেই। আমার আজও সেই অভ্যেসটা, সেই সুন্দর অভ্যেসটা হয়ে ওঠেনি আরকি। তো মানে আমি কোথাও যে যাচ্ছি-টাচ্ছি মনেও পড়ে না যে একটা ছবি তো তুলে রাখি। কেমন দেখাচ্ছে একটু দেখি। আমার মনে থাকে না ওসব। তো এই করতে তখন ভাবলাম যে একটা টেম্পোরারি হেল্প বা অ্যাসিস্ট কাউকে কিছু করা। আচ্ছা। আর একটা অ্যাজ আ হোল একটা সোশ্যাল চেঞ্জ করানো। দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। হুম, দ্যাট ইস পলিটিক্স অ্যাকচুয়ালি। হুম, হুম। মানে একদম। একটা আ হাউ টু ব্রিং আ সোশ্যাল রিফর্ম আ উইথ দ্য হেল্প অফ ল, উইথ দ্য হেল্প অফ ল মেকিং দ্য কারেক্ট ল অ্যান্ড ইমপ্লিমেন্টিং দোজ লস। সেটাকেই বলে পলিটিক্স। তো আমি সমস্যাগুলোকে ঘেঁটেছি বহু বছর ধরে। তাই একটা সময় যখন বম্বে থেকে চলে আসলাম, তখন এই পরিস্থিতি দেখার পর মনে হলো যে আ আমার কি রাজনীতিতে যাওয়া উচিত? কারণ রাজনীতি আ ইটস নট মাই ফর্টে, দ্যাটস নট মাই কাপ অফ টি। আমি যখন মহাভারত করেছি তখন আমাকে কংগ্রেস থেকে মানে একদম হোটেলে গিয়ে খুব বড় নামি দামি মানুষজন আমাকে পলিটিক্স এ নিতে চেয়েছিলেন। তখন রাজীব গান্ধী ছিলেন। হুম, এবং বাড়িতে বলেছিল ঠ্যাং খোঁড়া করে দেব। তো আমি বললাম যে, "ভয় পেও না, আমি ওটা বুঝি না, আমি ওখানে যাবো না।" তখন আমি মহাভারত পড়ছি। ওই সময় রাজীব গান্ধীই বোধহয় ছিলেন। প্রবাবলি আমার মনে নেই ঠিক কোন সময়। বাট তখন আমি বম্বেতে থাকি। হুম, হুম, সি প্রিন্সেস হোটেলে ওরা আমার সাথে দেখা করতে এসেছিলেন। খুব নামি দামি মানুষজন, নাম বলব না। হুম, হুম। তো সেই তখন আমি ইচ্ছে করলে পলিটিক্স এ জয়েন করতে পারতাম। কিন্তু পলিটিক্স আমার মানে আমার ভালো লাগার জায়গা ছিল না। আ আজও যে পলিটিক্স আমার খুব একটা দারুণ ভালো লাগার জায়গা তা কিন্তু নয়। তাহলে? পলিটিক্স অ্যাকচুয়ালি প্রচুর খাটনির জায়গা এবং সেটা খুব বেকার খাটনির জায়গা। মানে পলিটিক্স হচ্ছে একটা থ্যাঙ্কলেস সংসার করার মতো। কমপ্লিটলি থ্যাঙ্কলেস সংসার করার মতো কাজ হচ্ছে পলিটিক্স। পলিটিক্সে লোকে ভুল করে পাওয়ার দেখে। ভুল। কমপ্লিটলি ভুল। সৎ পথে তুমি আ এটা এই রাস্তায় তুমি করতে পারবে না। কাজ করা যায় না? না। অফ কোর্স কাজ করা যায়। অফ কোর্স কাজ করা যায়। তাহলে আমি ৫.৫ বছর কি করে আ একদম। রাজ্যসভা চালালাম হুম, হুম, 100% সৎ পথে। অফ কোর্স কাজ করা যায়। কিন্তু তুমি খুব যদি অ্যাসপিরেশন থাকে, হুম। তুমি কাজও করবে আবার সৎ পথেও থাকবে, আবার আ একটা বিশাল চূড়ে পৌঁছে যাবে। এটা খুব ভয়ানক বড় কপাল দরকার এবং তার জন্য obviously বিশাল ব্যাকিং থাকলে, ভয়ানক বড় কপাল থাকলে তুমি সেটা পেরে যাবে। আদারওয়াইজ
অত সোজা নয়। কিন্তু পলিটিক্স তো খাটনির জিনিস। মানে আমি যা বুঝেছি পলিটিক্স খুব খাটনির জিনিস। ওটাকে unnecessary গ্ল্যামারাইজ করা হয়। যেভাবে সিনেমার কাজটাকে unnecessary গ্ল্যামারাইজ করা হয়। কিন্তু পলিটিক্স তো মানে গ্ল্যামারের কোনো জায়গাই নেই। বোধহয় তো তাই। না, 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 খুব গ্ল্যামারের জায়গা। তুমি আছে? জেতা লোক হলে তুমি খুব গ্ল্যামারের জায়গায় আছো। তুমি যদি একটা মানে রুলিং পার্টিতে থাকো, ইটস ভেরি গ্ল্যামারাস। কিন্তু যে স্বপ্নটা নিয়ে তুমি রাজনীতির কথা ভেবেছিলে যে রাজনীতিতে এলে তুমি সেটা আইনের মধ্যে দিয়ে যে কাজগুলো করছো সেটা খুব ভালো ইমপ্লিমেন্ট করতে পারবে, ভালো কাজ করতে পারবে। সেই কাজগুলো তুমি মানে আপনি কি করতে পারছেন? হ্যাঁ, আমি করেছি তো। আমি যে ৫.৫টা বছর পেয়েছিলাম সুযোগ, সেই ৫.৫টা বছর আমি করেছি। অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট। নমিনেটেড প্রেসিডেন্টস নমিনি ছিলাম বলে আমি আ অনেক, অনেক কিছু আ মানে পশ্চিমবঙ্গের বাইরেও করতে পেরেছি। আ অনেক এমপি ল্যাডের ফান্ড যেহেতু এখানে অনেক ইউটিলাইজ করতে দেওয়া হয়নি, তো সেজন্য আমি সেটা আমার সারা ভারতের নানান জায়গায় আমি কিছু, কিছু ক্ষেত্রে করতে পেরেছি। এখানেই তো মানে মোটামুটি ২-২.৫ বছর জীবনটা পুরো ঘেঁটেই দিল আরকি। কাজ করতে দিল না। তো তখন আমার খুব ক্লান্ত লাগছিল, কষ্ট লাগছিল। ভাবছিলাম যে মানে এটা কি ধরনের পলিটিক্স? মানে কোভিডের সময়ও যদি বলে যে হসপিটালে একটা আ বেড আ লাগবে যেসব জায়গায়, সেখানেও বেড কেনবার স্যাংশন দিচ্ছি, সেটা নেবে না। আ এগুলো আমার খুব মানে খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল যে এই নোংরা পলিটিক্সটা সারা ভারতে আর কোথাও হয় না। এইটা যেটা পশ্চিমবঙ্গে হয়, সেটা সারা ভারতে আর কোথাও হয় না। কোত্থাও হয় না। আমি তো ৫.৫টা বছর বাইরে ঘুরলাম প্রচণ্ড এবং আগে যখন সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছি, তখন অন্যভাবে ঘুরে বেড়িয়েছি। তখন একটা অনেক আরামে আয়েসে ঘুরে বেরিয়েছি। সেখানে অনেক যত্নে ঘুরে বেরিয়েছি। প্রত্যেকবার বিদেশে গেছি, নানান ফেস্টিভ্যালে গেছি। তখন অন্য সম্মানের সঙ্গে গেছি। এখানে হয়তো আ এমপি হিসেবে রাজ্যে ঘুরে বেরিয়ে সম্মান করেছি ডেফিনিটলি খুবই যত্ন করেছে, সম্মান করেছে। তার কোনো অসুবিধা নেই। খাওয়া-দাওয়ার প্রবলেম করে না। সেসব প্রবলেম নেই। কিন্তু তার জন্য পড়াশুনো সারাদিন ধরে কিন্তু সেখানে দেখেছি যে এইরকম মানে কাকচিলের মতো লড়াই ২ টো পলিটিক্যাল পার্টি মিলে বা ৩ টে পলিটিক্যাল পার্টি একে অপরের সঙ্গে কাকচিলের মতো লড়াই এরম করে না। সারা ভারতে কোথাও হয় না, যা ওয়েস্ট বেঙ্গলে হয়। কিন্তু আ যদিও খানিকটা হয়তো বুঝতে পেরেছি, তবুও জিজ্ঞেস করব, বিজেপি কেন? যেমন কংগ্রেসের থেকেও একসময় অফার এসছিল বা অন্যান্য দল থেকে নিশ্চয়ই এসছে। তাহলে আ ভারতীয় জনতা পার্টির সিলেকশনের কি কারণ ছিল সেই সময়? না, না, আমি তো আ অ্যাকচুয়ালি মানে ওরা আমাকে যখন আমার পার্টি থেকে বলা হয়েছিল 2014 এ হুম, হুম, ইলেকশন লড়বো কিনা। হুম, কারণ আমাদের পার্টিতে বহু আমাদের মহাভারতের লোকজন ওখানে ছিলেন। যারা সবই মানে পলিটিক্যালি একদম বিজেপির সঙ্গে যুক্ত। হুম, হুম, তো ফলে অবভিয়াসলি আ আমাকে খোঁজ করা হয়েছিল যে আমি আ রাজনীতিতে আসবো কিনা। হুম, হুম, তো প্রায় ২-৩ মাস ধরে সকাল বিকেল দিল্লি থেকে লোক চলে আসতো, এসে ঘাড়ের উপর বসে থাকতো আরকি বাড়িতে। হুম, হুম। যে নাথিং ডুইং, আমাকে একটু সময় দেওয়া হোক। আমি আরেকটু বুঝি। তো সেজন্য একটু সময় নিলাম। বুঝলাম একটু পড়াশোনা করি। কাকে বলে, কি বলে পলিটিক্স। আর পলিটিক্স যদি করতেই হয় তাহলে আমি ওই টপ থেকে নামবো না আরকি। আমি আচ্ছা, লোয়ার লেভেল থেকে উঠবো। তো সেজন্য আমি সময় করিনি। নিয়েছিলেন। সময় চেয়েছি, পড়াশোনা করেছি, অন্তর্দয় পড়েছি। আ ভারতীয় জনতা পার্টির সারবত্তা কি? কেন ভারতীয় জনতা পার্টিতে আ লোকে এই শব্দগুলো বারবার ব্যবহার করে? কেন তারা সেটা বিশ্বাস করে? মানে অন্তর্দয় কাকে বলে? জীবনের শেষ পংক্তিতে দাঁড়িয়ে থাকা যে মানুষটা, তার তার উদয়, সেটাই অন্তর্দয়। সেটা যেদিন হবে, সেদিনই তুমি জানলে যে তোমার রাজনীতিতে তুমি সফল হয়েছ। কেন আমরা ৪০ মানে ৮০ কোটি লোকের ঘরে আমরা চাল-ডাল ফ্রিতে দেওয়া হয়? কারণ যাতে কোভিডের সময় যা সারা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে বারবার প্রমাণিত হয়েছে। আমাদের দেশেও ইতিহাস বলে প্রমাণিত হয়েছে যে যতবার মহামারী হয়েছে, যতবার এ ধরনের ঘটনা ঘটে, সবচেয়ে বেশি মরে মানুষ হচ্ছে না খেয়ে। হুম, মানুষ কিন্তু না খেয়ে মরে আগে।
যত না চিকিৎসার অভাবে মরে বা অন্য কিছুর অভাবে মরে, সবচেয়ে আগে খিদে মরে। হুম, হুম। তো সেই খিদে যাতে মানুষ না মরে, সেই জন্য সবচেয়ে প্রথম যেটা করা হলো সেটা হচ্ছে ঘরে ঘরে চাল ডাল দেওয়া। এটা কেন করা হলো? এই জন্য করা হলো। এই জন্য রাজনীতি প্রয়োজন। এই জন্য বোঝা প্রয়োজন যে কেন একেকটা ট্রেন স্পেশালি দিয়ে দেওয়া দরকার। যেটা যখন বোঝা গেল যে এবার ঘরে রেশন আসছে। আমার আমার ধরো বাবা-মা বাড়িতে আছে। সেখানে আমাদের রেশন ধরো আমরা নিই। ধরো ফর এক্সাম্পল আমি এই কথা বলছি না। ধরো আমার সংসারে রেশন আসে। এবার আমার সংসারে রেশন আসে কিন্তু আমি তো আছি বাইরে। হুম। আমি তো বাইরে কাজ করতে গেছি। তো আমি তো সেই রেশনটা ওখানে পাচ্ছি না। তো আমি যদি বাড়িতে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে আপনজনের সঙ্গে থাকি, মরি বাঁচি ভাই, যাই হোক না কেন, আমি তো একসঙ্গে থাকলাম। তো যখন সমস্ত ট্রেনের ব্যবস্থা হলো, লকডাউন একটু, একটু করে যখন খোলা হচ্ছিল, তখন আমরা হঠাৎ করে একটা নতুন আ কি টার্মিনোলজি শুনলাম যে এটাকে নাকি কি বলে? করোনা ট্রেন না কোভিড ট্রেন কি একটা। হুম, হুম। সো রিডিকুলাস বাট আমি বলছি যে আপনি যাই নাম দিন না কেন, যে যাই নাম দিন না কেন, ওই মানুষগুলোর বাড়ি ফেরাটার কারণটা কিন্তু ওই যাতে তারা একসঙ্গে থাকে, আ না খেতে পেয়ে না মরে। বাড়িতে চাল-ডাল আছে। এবার এর সঙ্গে কানেক্টেড কি? এর সঙ্গে কানেক্টেড হচ্ছে ওয়ান নেশন, ওয়ান রেশন। ওয়ান নেশন, ওয়ান রেশন তখন অনেকদিন আগে থেকে প্ল্যান চলছিল। ওটা কেন হলো? কারণ হচ্ছে সিম্পল। কারণ তুমি যেখানেই থাকো না কেন, তোমার পরিবারে যদি ৫ জন লোক থাকে, তুমি যদি ৫ জন এনটাইটেল থাকো রেশনের জন্য, তাহলে তুমি যদি তোমার গ্রামে বসে ৪ জন আ আ একটা ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুলে নেয়। হুম, হুম। একজন যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ৪ জনের জন্য খাবারটা তুলে নেয়, তোমার একজনের যা চাল-ডাল এক্সট্রা পাওনাটা আছে পার হেড যেটা, হুম, হুম। সেটা তুমি কিন্তু যদি ব্যাঙ্গালোরে থাকো তুমি সেখানেও তুলতে পারবে। তুলতে পারো। দ্যাটস ওয়ান নেশন, ওয়ান রেশন। তো একদম। এই যে সিস্টেমেটিক কিছু অদ্ভুত, অদ্ভুত জিনিস যা আমাদের দেশে কোনদিন কেউ শোনেওনি, ভাবেওনি। আমি এই জিনিসগুলো খুব মানে মুভড হয়ে গেছি। কিন্তু আমি যখন জয়েন করেছি তখন এগুলো তখন ইমপ্লিমেন্টেড হয়নি। হুম, হুম। হবে করছে। মানে তখন আলোচনা কিন্তু তখনও তো জাস্ট মোদি সরকার এলেন যখন আমি 15 এ জয়েন করলাম। জাস্ট 14 এ উনি জিতে এলেন। কিন্তু আমি প্রচুর ইন্টারভিউজ শুনেছি। আমি প্রচুর বই পড়েছি। এবং আমি এগুলো পড়ার পরে যখন আমি জয়েন করব ভাবলাম, তখন আ আ আমার মানে সত্যি অনেকে বলেছিলেন এবং অনেকে খুব বিরক্তও হয়েছিলেন যে আমি কেন, কারণ আমার বুদ্ধবাবুর সঙ্গে খুব ভালো পরিচয় ছিল এবং আমি উনার খুব ভক্ত ছিলাম। তো সবাই ভাবতেন আমি বোধহয় সিপিএম করি। কিন্তু আমি বেচারা যে কোনো পলিটিক্সটাই বুঝতাম না। মানে সিপিএম এর যে ১০ টা ভাগ আছে সেটাও যে জানি না। মানে আমি যে এখনো জানি না সিপিএম এর কটা ভাগ গুলি ফেলি। তো সেই নিয়ে আমার বন্ধুরা, তবে আমার অনেক বন্ধুরা আছেন যারা আ এখনো মানে খুব স্টঞ্চ সিপিএম এর লোকজন। বা তারা আমাকে তখনও সেদিন বলেছিলেন যে, "তোর যা মানসিকতা তুমি যদি সমীর ভট্টাচার্যের আ হাত ধরে তুমি জয়েন করতে চাইছো, করো। হি ইজ a গুড গাই।" তো তখন সমীর দাই এসেছিলেন আমার বাড়িতে আমার সাথে আচ্ছা। কথা বলার জন্য। রাহুল দা তখন প্রেসিডেন্ট ছিলেন। তো 2015 এ। সো আই এম হ্যাপি দ্যাট আমি একটা ঠিক কাজের সঙ্গে যুক্ত হয়েছি এবং কিছু অন্তত ভালো কাজ করেছি। সামান্য কিছু হলেও ভালো কাজ করেছি। একদম। আচ্ছা, এই যে রাজনীতিতে এসে এমন কোনো মুহূর্ত এসছে যখন মনে হয়েছে যে অভিনয়ের থেকে রাজনীতিটা অনেক বেশি কঠিন? রোজ মনে হচ্ছে। তাই? অভিনয়ের থেকে রাজনীতিটা অনেক কঠিন। দুটো কারণে। একটা হচ্ছে রাজনীতিতে অনেকগুলো মানুষের সঙ্গে আ সংস্পর্শে আসতে হয়, যোগাযোগে আসতে হয়। তাদের তাদের কারো কিছু জীবন-মরণ সমস্যার সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও। অভিনয় কি? একটা ক্যারেক্টারকে নিজের মতন করে ভাবা বা ডিরেক্টরের চোখ দিয়ে সেটাকে depict করা। সেটা হচ্ছে অভিনয়। হুম।
আমি অভিনয় করে একটা চরিত্র সম্বন্ধে খুব ইমোশনাল হয়ে গিয়ে সেটা নিয়ে বাড়ি এসে আমি হয়তো অনেক কদিন হয়তো খুব ডিপ্রেস থাকতে পারি, মনটা খারাপ থাকতে পারে, ভারাক্রান্ত থাকতে পারি। কিন্তু আফটার অল তো আমি আমার নিজের জগতে ফেরত চলে এলাম। ঠিক। কিন্তু রাজনীতিতে ঢোকার পরে আজ আমার আর বৃষ্টি হলে শীতকালে বৃষ্টি হলে হাসি পায় না, আনন্দও হয় না। বিশ্বাস করো, এক ফোঁটাও আনন্দ হয় না। জাস্ট ভাবি যে ছা, কতগুলো মানুষ ট্রিপলের তলায় আছে। মানে আমি বাবার নাম করে বলতে পারি, আমার মায়ের নাম নিয়ে বলতে পারি যে আর ওই আনন্দগুলো, ছোট ছোট আনন্দগুলো আমার জীবনে যা ছিল, আই হ্যাভ লস্ট এভরিথিং। রাজনীতি আমার থেকে এত কিছু কেড়ে নিয়েছে না, আমার হাসি কেড়ে নিয়েছে, আমার আনন্দ কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে রাজনীতি। অনেক বেশি কঠিন। মানুষের জীবন মরণ সমস্যা, এটা এটা কোনো শখের ব্যাপার নয়। বললাম না, খুব পরিশ্রম, খুব মানে অন্তেক কষ্ট ভুগতে হয় রাজনীতি করতে গেলে। যখন তোমারই প্রিয় একটা বাচ্চাকে তুমি দেখো তার হাতটা পাটা কেউ ভেঙে দিয়ে গেছে, সে আমার প্রিয় না হলেও আমার তো রাস্তায় দেখা একটা অ্যাক্সিডেন্ট, সম্পূর্ণ অজানা অচেনা মানুষের অ্যাক্সিডেন্ট দেখলেও কষ্ট হয়। তোমার হয় কি না বলো? একদম। হয়তো হুম, হুম। তুমি তাকে চেনো না। ঠিক। মানে সরি তুমি করে বলে ফেলছি, না, না, তুমি এত ছোট আমার ডেফিনিটলি থেকে, তুমি I'm so বলবেন। sorry। ডেফিনিটলি তুমি বলবেন। হয়তো চেনো না, কোনোদিনও তাকে দেখোনি, দেখবেও না, তার সম্বন্ধে হয়তো খবরের কাগজে ২-৪ বার পড়বে, আর কোনদিন পড়বে না। হয়তো খুব কাছ থেকে দেখলে সেটা হয়তো হন্ট করবে কিছুদিন। কিন্তু আ যখন তোমার চেনা কেউ চোখের সামনে তার হাতটা পাটা ভেঙে দিয়েছে। আমার বীরভূমে হাইতুন্নেসা বিবি আঙুলও মুড়ে দিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? পুলিশ টর্চার করেছে আর রুলিং পার্টির কিছু লোক নিয়ে গিয়ে। ক্যান ইউ ইমাজিন? আঙুলগুলোকে উল্টে কোঁকড়ে দেওয়া। সারা গা হাতে এরকম কেটে তারপর করা, মানে বিছুটি পাতা দেওয়া। ভাবা যায়? একটা মানুষকে, জলজ্যান্ত মানুষকে কি কারণে, কোন লাভ? তুমি একটা কিছু করছো, তার তো একটা কিছু লাভ থাকতে হবে তোমার। সেই লাভটা কি? হুম। এত নৃশংসতা কিসের জন্য? তারপর গাছের পেছন থেকে হাত বেঁধে, গাছে বেঁধে তাকে পেটানো। সারা গায়ে চাকচাক রক্ত। Why? তার মধ্যেই সেই মেয়েটা এবিসিডি জানে না। হাইতুন্নেসা বিবি এবিসিডি জানে না। কিন্তু 1, 2, 3, 4 টা জানে। কারণ ১, ২, ৩, ৪ তো সবাইকেই জানতে হয়। ২ পয়সার হিসাব করতে গেলেও তো জানতে হয়। ওই মার খেতে, খেতে ও গাড়ির নম্বরগুলো, ৩ টে গাড়ির না একটা না একটা গাড়ি না কোন একটা গাড়ির ওর নম্বরটা মুখস্থ করে ফেলেছে মার খেতে, খেতে। তাইলে? রাজনীতি খুব কঠিন এবং আমার প্রতিনিয়ত মনে হয়েছে, আজও মনে হয়, রাজনীতি খুব কঠিন। আচ্ছা, এরকম কখনো হয়েছে কাজ করতে গিয়ে যে দলের কোনো সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগতভাবে আপনি দ্বিমত পোষণ করেছেন, কিন্তু যেকোনো কারণে হোক চুপ থাকতে হয়েছে? এটা কি কখনো হয়েছে রাজনীতিতে? চুপ থাকতে হচ্ছে বাইরে, আচ্ছা, ভেতরে নয়। অভ্যন্তরে নয়। না, ভেতরে আমি কখনো চুপ কিছু থাকি না। আমার মতো মুখ কাটা লোক কেউ নেই। আমি ভেতরে কিছু চুপ থাকি না। আমি বলে দিই যে আপনারা এটা ভুল ডিসিশন নিচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলে দিলাম। আমার মনে হয় এটা ঠিক। মানে সেখানে কোনো আপোস নেই। না, আমার দরকার পড়ে না। আমাদের পার্টিতে এটা একটা সুবিধে আছে। বলতে দেওয়া হয়। হয়তো বকেও দেবে, চুপ রহো। আপকো ক্যা সমঝ? হয়তো বলেও দেবে। বা হয়তো ওভাবে না বললে হয়তো বলবে ঠিক আছে, ঠিক আছে। সমঝ ব্যাটি। এরকমও বলে দেবে। হয়তো বকবে না। হয়তো হেসে বলে দেবে।
বা আমি একটা মজার কথা বলেছিলাম একদিন। আমি তো খুব মানে সোজা সাপটা লোক। তো একটা occasion হয়েছিল যেখানে আমাদের একটা বড় মিটিং মতন হয়েছিল ২০-২৫ জনের। তখন আমি এমপি। ৫-৭ জন বড় নেতৃত্ব এবং সেখানে আমিও ইনভাইটেড। I was asked to come there. নোটস নিয়ে কার কি লাগবে, তোমার কি সাজেশন, তোমার কি পয়েন্ট অফ ভিউ, কি বলবে? আমি তখন বললাম যে, "কেন আঙুল তুলতে হবে না?" "हाँ, रूपा जी बोलिए।" तो बोले, "अच्छा ये युवा मोर्चा में महिलाएँ भी लड़की है रहती है, लड़कियाँ रहती है, तो महिला मोर्चा में पुरुष क्यों नहीं रह सकते?" हम लोग को लड़कों की ज़रूरत पड़ती है। बाँस को लेकर लड़ना पड़ता है, ये वो, फलाना-ढिमकाना बड़ा झंझट हो जाता है। तो हमारे साथ अगर 2 ऐसे लड़के भी रहें, तो फ़ायदा है ना। तो महिला मोर्चा में भी पुरुष क्यों नहीं रह सकता अगर युवा मोर्चा में लड़की भी रहे, लड़के भी रहें। হুম, হুম। तो এই কথার তো কোনো উত্তর হয় না। বললাম যে भारतीय जनता पार्टी का जो संविधान है, उसमें ये बदल डालना चाहिए। সমস্ত বড়, বড় নেতা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাবছি, হা ভগবান! কাকে নিয়ে এসেছি? এ তো মানে কার সামনে কি বলছে তাও বোঝে না। আমি জেনুইনলি বলেছি। তারপর আরেকদিন আমি খুব রাগারাগি করে আমি বলছি যে, "इतने बड़े-बड़े कमरे हैं, सब सब ऑफिसेज़ हैं हम लोगों के। महिला मोर्चा के तो 2, 3, 4 कमरे होने चाहिए। स्पेशल एक फ्लोर होना चाहिए।" আমি उनको ताकि जवाब दी, "क्यों?" बोला, "हाँ, लड़कियाँ दूर-दूर से आती हैं, सुबह ट्रेन पहुँच जाती है, कहाँ रुकेगी? एक पूरा फ्लोर होना चाहिए पार्टी ऑफिस में, ताकि वो लोग आए, आराम से रेस्ट करें, नहा-धोए, उसके बाद अपने प्रोग्राम के लिए तैयार हो जाए ना।" हाँ, জি, জি। হয়েওছে। অনেক কিছুই হয়েছে। আমাদের ২০১৫ আমি যখন জয়েন করেছি তখন তো আমরা খুবই সামান্য ৪% এর পার্টি ছিলাম আমরা। তবে তখন তার আগেও একটা মানুষের মধ্যে আমি রাজনীতি জানতাম না বলে আমি ঠিক এদের কাউকেই চিনতাম না। আমাকে পড়তে হয়েছে, জানতে হয়েছে, বুঝতে হয়েছে। কিন্তু যেসব পরিবারের মানুষ যারা রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, আর আমার সুযোগও ছিল না রাজনীতি নিয়ে বোঝাপড়া করার বা পড়াশুনো করার আ সত্যি সময় সুযোগ ছিল না। আমার জীবনে কোনো আয়েশির সময় ছিল না, আ পড়বার সময় ছিল না। কোনো রকমে যেটুকু পড়াশুনো করলে পাস করা যায় সেটুকু মানে পড়াশোনা করে পাস করে বাবা তারপর সিনেমা করতে ঢুকে গেছি। কপাল গুনে সেখানে একটা মন দিয়ে খেটেছি তাই জন্য সেখানে একটা মোটামুটি ব্যবস্থা হয়েছে। তারপর তার স্ক্রিপ্ট পড়ো রে, তার ক্যারেক্টার পড়ো রে। এইসব পড়তে, পড়তে তারপরে কখনো হিন্দি শেখা, উর্দু শেখা। তাতে একটা সময় করতে, করতে সময় আমরা পাইনি। আর আমাদের সময় এরকম ছিল না যে একটা লিমিটেড টাইমে কাজ করতে হবে। আমাদের প্রচুর সময়, লম্বা সময় ধরে কাজ করতে হতো। তো এত নিয়মাবলী এত কিছু সব ছিল। ফলে আমি সত্যিই সময় পাইনি। রাজনীতি কি বোঝা? আর পরিবারের রাজনীতি সম্বন্ধে কোনো কিছু আলোচনা কোনোদিন হয়নি। আমার বাড়িতে কেউ পলিটিক্স এও নেই, কেউ সিনেমাতেও নেই। মানে সেই অর্থে হুম, মানে হুম। পলিটিক্স মানে তো একেবারেই নেই। নেই। আলোচনাই হয়নি কোনোদিন। আলোচনাই হয়নি কোনোদিন। আমি কোনোদিন শুনিনি পলিটিক্যাল কোনো কথা। ফলে আমাকে পড়তে হয়েছে। পড়ার পর জেনেছি যে যত কমই আ ভোটের প্রশ্ন থাক না কেন বা সংখ্যার প্রশ্ন থাক না কেন, বিজেপির আগেও একটা পশ্চিমবঙ্গে সম্মানের জায়গা ছিল। সেটা হয়তো আ আমি জানতাম না। কিন্তু হয়তো রেজাল্টে সেটা কনভার্টেড হয়নি। কিন্তু ভেতরে, ভেতরে মানুষের মনে কৌতূহল ছিল। সেটা মোদিজি আসার পর সেটা একদম মানে ফুলে ফেঁপে ওঠে হঠাৎ করে একদম ভয়ানকভাবে। একদম। দিদি কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে বা কি মনে হয়েছে রাজনীতিতে এসে স্পষ্ট বক্তা হওয়াটা কতটা কঠিন? সেটা কি কখনো মানে ফিল হয়েছে আপনার?
কঠিন নয়, কঠিন নয় যদি নিজের পলিটিক্যাল অ্যাম্বিশন হুম। বা যেকোনো ফিল্ডে যদি মানে যদি অ্যাম্বিশনটা খুব বেশি থাকে, তাহলে স্পষ্ট কথা না বলাই ভালো। সেটা সংসারও তো তাই। কেন রাজনীতি শুধু? পৃথিবীর সব জায়গায় তাই। কিন্তু স্পষ্ট কথা বললে কি তাহলে সেভাবে করা যায় না? মানে সেটা সংসার হোক বা রাজনীতি হোক। একদম। কিন্তু আপনি তো সবসময় স্পষ্টবাদী, স্পষ্ট বক্তা। তাহলে আপনার কি কঠিন মনে হয়েছে কখনো কাজ করতে না, গিয়ে? আমার না। তো সবটাই সহজ মনে হয়েছে জীবনে। কারণ জীবনে জীবনে জানো তো, জীবনটা খুব সহজ। মানে অনেক কঠিন সময় আসবে, তখন মনে হবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় মনে হবে যে বাবা এখন তো বেশ আছি। আবার অনেক সময় মনে হবে কি বিনা কারণে আঘাত খাচ্ছি, কোনো মানে নেই। আবার মনে হবে ঠিক যে হবে তোমার মানে অমাবস্যা, পূর্ণিমা আসে, ঠিক জীবনটাও সেরকম। কিচ্ছু করার নেই। তুমি যা ভোগ করবার কথা তুমি তাই ভোগ করবে। সহজ করে জীবনটাকে দেখে নেওয়া অনেক সহজ। কষ্টের দিনগুলোকে যাতে সামলাতে পারো তার জন্য একটু আপনজন দরকার। মানে একদম কনফাইড করা যায় এমন কিছু মানুষ জীবনে যদি থাকে, আহ, তাহলে খুব সুবিধে। সব ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, সেলিব্রিটি হওয়ার কারণে রাজনীতিতে কি জবাবদিহি তুলনামূলকভাবে কম করতে হয়? কি মনে হয়? আরেকবার বলো। মানে আপনি এমন একটা ফিল্ড থেকে এসছেন যেখানে আপনি অলরেডি পরিচিত সাধারণ মানুষের কাছে। একটা সেলিব্রিটি তকমা রয়েছে আপনার। সেখান থেকে যখন রাজনীতিতে এলেন, তখন কি সাধারণ মানুষ যারা একদম আ রাজনীতিতে এসছেন, কাজ করতে, করতে আস্তে, আস্তে উঠেছেন, তাদের থেকে তুলনায় কি যারা সেলিব্রিটি তাদের কি রাজনীতিতে জবাবদিহি কম করতে হয়? নাকি সব একই রকমভাবে সবাইকে দেখা হয়? না, জবাবদিহি কম করতে হয় না। জবাবদিহি সম্পূর্ণই থাকে। আহ, যে মাঠে ঘাটে যায়, সাধারণ মানুষের সঙ্গে সকাল বিকেল দেখা হয়, দেখা করে, তাদের সকলকেই জবাবদিহি করতে হয়। যদি সে সেলিব্রিটি সেজে থাকতে চায়, তবে সে সেলিব্রিটি সেজে থাকতে পারে। আদারওয়াইজ যদি কেউ মনে করে, যখন আমি ১ বছরে মহিলা মোর্চার কাজ করেছি, তখন একটা বছর বা ১ বছরই, পিওর ১ বছর কাজ করেছি। তখন আমি দেখেছি মানে ভয়ানক পরিমাণে পরিশ্রম করার সময় মানুষের অনেক আবেদন, অনেক নিবেদন, আ অনেক প্রশ্ন, অনেক আ আ জরুরি পরিষেবা কেন পাচ্ছে না, কি পাচ্ছে না, সে পাচ্ছে না, সেসব নিয়ে অনেক মানুষের কথা থাকে এবং যদি সেটা কেন্দ্র সরকারের কিছু হয়, সে সম্বন্ধে জবাবদিহি আমাকে তখন করতে হয়েছে। হুম, হুম। সেটা তখন আমাকে মানুষকে বোঝাতে হয়েছে যে এটা কেন্দ্র সরকারের হলেও এটা আ মানে কেন্দ্র সরকার ইচ্ছে করলেই আ রাজ্য সরকারের সব কাজে দখলদারি করতে পারে না। হুম, হুম। তো তার একটা ব্যারিয়ার আছে। তো সেটা নিয়মটা বোঝানো যে কোনটা কেন্দ্রের দায়রার মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে শুধু না, তুমি ঢুকতেই পারবে না। তোমার নিয়ম আছে যে তুমি যেটা রাজ্যের বিষয়, তুমি তার মধ্যে ঢুকে পড়তে পারবে না। যদি না শুধু সেটা এনআইএ হয়, সিকিউরিটির ইস্যু হয়। হুম, হুম। একদম ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ছাড়া ঠিক। আর কোনো কিছুতেই তুমি করতে পারবে না। ঢুকে পড়তে পারবে না। তো সেগুলো মানুষকে জবাব তখন দিতে হয়। দিতে হয়েছে অনেক সময় অনেক জবাব। কিন্তু দলের অভ্যন্তরে সেখানেও কি জবাবদিহি করতে হয়? হ্যাঁ, কেন করতে হবে না? বাবা-মাকে তো জবাবদিহি করতে হয়। করতে হয় না? করতে হয়। পরিবারের কাছে জবাবদিহি করতে হয়। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের কাছে জবাবদিহি করতে হয়। আর এই জবাবদিহি করাটা কোনো অপরাধের বিষয় নয়। আর সেটাতে অসম্মানেরও বিষয় নয়। জবাবদিহি প্রশ্নটার মধ্যে, শব্দটার মধ্যে কেমন একটা কঠিন, কঠিন ব্যাপার আছে। হুম, 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 কিন্তু তোমাকে তো কেউ জিজ্ঞাসা করবেই। যখন আমার নামে বাচ্চা-কাচ্চাদের একটা কেস হঠাৎ করে রাজ্য সরকার থেকে হুম, দিয়ে দিল। হুম, মানে সারা ৬ টা মাস ধরে হঠাৎ করে সকাল বিকেল আমি হুম, ভাবছি হুম, আমি কোথা থেকে বাচ্চা, আবার পাচারও করে ফেললাম। তো আমি বললাম যে আমি আবার বাচ্চা পাচার করে ফেললাম মানে, মানে height of imagination,
বললাম যারা এই আইডিয়াটা লাগালো আমার সম্বন্ধে তাদের প্রচুর মানে বড় ইমাজিনেশন ক্ষমতা আছে যে আমি অনেক বাচ্চা-টাচ্চা মানুষ করি বলে আমার সঙ্গে বাচ্চা-কাচ্চাটাকে জুড়ে দেওয়া যেতে পারে আরকি। কি ফ্যান্টাস্টিক আইডিয়া! বেচারা তার জন্য আমার একটা মেয়েকে ৩ বছর জেল খাটানো হয়ে গেল। এনিওয়ে তো তখন তো আমাকে জিজ্ঞাসা করেছিল ব্যাপারটা। যদিও কেউই বিশ্বাস করেনি। সবাই হেসেছিল। বাট একটা রুল তো আছে। তো একবার তো বলবে যে "ক্যা বাত ক্যা হুই? ঘটনা ক্যা ঘটি থি?" তো এখানে একটা কাগজপত্র ছিল। সেসব কাগজপত্র নিয়ে আমি তখন দিল্লিতে আমাদের একজন মানে বিখ্যাত এমপি আ সংগঠনেরও খুব নামকরা একজন মানুষ। তিনি আবার লয়ারও। খুব বড় লয়ার। তো তার কাছে যে উনি বললেন যে, "ইनको एक बार दिखा दीजिए।" সবচেয়ে বড় নেতা যিনি আমাদের এবার কাগজাত क्या-क्या है কেস তো দিখায়া। পুরো বললাম আরকি যে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। बोले, "ओए ओए केस में कुछ नहीं, हट! क्या बिगाड़ा आपको? कुछ नहीं कर सकता।" তাহলে আমি যে कुछ नहीं कर नहीं सकता मतलब सवाल ये कि मेरी बच्ची को जो है, मेरी लड़की जो है, অন্য যে মেয়েটা আমার ছোট মেয়েটা ওটাকে তো ফাঁসিয়ে দিল। সেটা আমার খুব দুঃখের লেগেছিল যে ওটা কেন আমি তার পেছনে মানে জান-প্রাণ দিয়ে লড়েছি। তাকে ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে বার করা প্রচুর তার জন্য আমি জান দিয়ে লড়েছি এবং তাকে বার করেও নিয়ে এসেছি। তো সে ভালো আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু ওই ওই মানে এইটা তুমি যদি বলো যে জবাবদিহি, তাহলে এটা আমার মনে হয় আ বাড়ির বড়দাদা থাকলে সেও করবে, একদম। বাবা-মারাও করবে। আমার মা গত হয়েছেন এবছর ১৫ই আগস্টে। গত বছর মানে হ্যাঁ, ২০২৫ এর ১৫ই আগস্টে মা চলে গেলেন। মা যে কবছর একেবারে বিছানায় ছিলেন, কয়েক মাস। তার আগে অব্দি মা প্রত্যেকদিনই জবাবদিহি। আমার এতখানি বয়সেও আমাকে জবাবদিহি করতে হয় মায়ের কাছে, করতে হয়েছে। বাবার কাছে অবশ্য কিচ্ছু করতে হতো না। মানে বা বাবার খুব আদরের ছিলেন। বাবার কাছে আমি একদম মানে ভীষণ প্রিয় সন্তান। আমি আচ্ছা, বাবার মেয়ে। বাবার মেয়ে। নরমালি এটা হয় না? মেয়েদের বাবার প্রতি আর বাবাদের মেয়েদের প্রতি একটা আলাদা রকম আমি দেখতেও তো বাবার মতন। তাই? আচ্ছা। বাবার মতন দেখতে, বাবার মতন ব্যবহার, বাবার মতন অভ্যেস। বাহ! এবারে আসি আমাদের এখনকার যে প্রেজেন্ট সিনারিও রয়েছে রাজ্যের, সেখান থেকে আগামী ইলেকশনে বিজেপির এজেন্ডা কি হতে চলেছে? কি নিয়ে আপনারা ইলেকশনে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছেন? যে কারণে তারা বিজেপিকে ভোট দেবেন বা বিজেপিকে আনবেন বা পরিবর্তন চাইতে পারেন? আমার তো একটা উল্টো প্রশ্ন আছে। সেটা হচ্ছে কোন কারণটা আছে? যে জন্য টিএমসিকে আবার ফেরত আনতে হবে। একটা কারণ যদি মানুষ দেখাতে পারে আমাকে যে এটা সুস্থ কারণ। মানে আমি খুব বড় একটা ঘুষখোর মাস্তান। আমার মাস্তানিটা যাতে ইনট্যাক্ট থাকে এবং ঘুষ খাওয়ার যে চ্যানেলটা তৈরি করেছি এত বছর ধরে, সেই চ্যানেলটা যেন ঠিক থাকে। এর বাইরে আমার আর কি কারণ আছে টিএমসিকে আবার ফেরত সরকারে নিয়ে আসার? আমি তো অন্তত জানি না। আমার মনে হয় সাধারণ যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আ সে চাইবে। আ আর কেউ তো ভালোবেসে চাইবে আর কেউ জাস্ট আউট অফ নো অপশন বলে চাইবে। কিন্তু পরিবর্তন আসবে। সেটাই আশা করছেন? আসবেই, মানে আসবে। কিরকম ফলাফল আশা করছেন? অত তো জানি না। কারণ আমি তো আর সংগঠনের মধ্যে নেই। ফলাফল গোনাগুনি আমি তো কিন্তু পরিবর্তনটা জ্যোতিষ-টথিষ নই। বুঝতে পারছেন যে আসবে। মানে আমি জ্যোতিষ ভালোবাসি। মানে হুম। বিশ্বাস করি কিন্তু আমি জ্যোতিষ নই। তো আমি বলতে পারব না কি আসবে সংখ্যা। তবে ডেফিনিটলি আ পশ্চিমবঙ্গের মানুষ আ এবার বিজেপিকেই ভোট দেবে। কারণ আরেকটাও সিম্পল জিনিস হচ্ছে মানে আগে যে ধরনের পদ্ধতি ছিল, যে পদ্ধতির আশ্রয় নিয়ে মমতা সরকার জিতে যেতেন, সেইটা সেই পদ্ধতিগুলোর ভাঙবার ব্যবস্থা হয়ে গেছে। মানে যেটা ইল্লিগাল ব্যবস্থাগুলো ছিল। একটা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্টস, আরেকটা হচ্ছে মৃত ভোটার। তারা বারবার আবার প্রতি বছর দেখেছি এবং তিনি প্রচুর জোক শুনেছি। প্রচুর মানে নানান রকম জোক যে, "আহারে! আমার ঠাকুমা এসছিল নাকি? আচ্ছা আমার বাবা এসছিল নাকি রে? আহা! কতক্ষণ আগে এসছিল।" এগুলো আমরা দেখেছি সবাই এসব ভিডিওগুলো লোকে বানায় মজা করে। একদম। প্রচুর মানুষকে আমরা দেখেছি তাদের কখনো আ ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটানো হয়নি। তারা
চলে গেলে পরেও তাদের নাম কাটানো হয়নি, কারণ সেগুলো হচ্ছে সে পাড়ার লোকেদের জন্য একটা মহা অস্ত্র ছিল। ভোটের নর্মাল লোকরা বেরিয়ে গেলে পরে ওই ভোটগুলো আমরা দেব। এবার সেটা একটা পথে একটা বড় কাটা, সেটা গেল। এবার যাবে হচ্ছে যারা ওই আমরা রাস্তায় যেগুলো দেখছি, মাঝে মাঝেই কয়েকটা ভিডিও দেখছি এদিক ওদিক, সব রাস্তা দিয়ে যাচ্ছে বস্তা 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 সব আধার কার্ড, আর কোথাও বস্তা বস্তা ভোটার কার্ড পড়ে আছে, কিছু হাফ জ্বালানো, কিছু তো সেগুলো একটা যে ফেক মানে কিছু কার্ড ছিল, সেই লোকগুলো যে পালিয়ে গেছে, আমার খুব জানতে ইচ্ছে করে যে কতগুলো লোক অ্যাকচুয়ালি পালিয়েছে। কার্ডগুলো পুরো গুনিয়ে যদি একটু পুলিশ বলতো, সত্যি আমার মানে আমি যে কটা আমরা দেখেছি, আমি সব টিভিতেই দেখেছি, নানান জায়গায় দেখেছি এবং আমি শুনেওছি প্রচুর মানুষের কাছে যে এটা হচ্ছে, এবং আমরা টিভিতেই দেখেছি কাঁটাতারের ওখান দিয়ে লোককে চলে যেতে দেওয়া হয়েছে, কারণ আমরা বেশিরভাগ লোকই চায় ইচ্ছে করলেই আটকে দেওয়া যেত, ইচ্ছে করলেই ওদের পায়ে বেড়ে বেঁধে জেল নামক সব পুড়ে দেওয়া যেত, কিন্তু এটা উদ্দেশ্য নয়, মানুষকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য নয়। তোমরা যখন নিজেরা ভুল বুঝতে পেরেছো, ভাই পয়সা দিয়ে জালি আধার, জালি ভোটার ১০,০০০, ১৫,০০০, ১,৫০০ টাকায় বানানো হয়ে যাচ্ছে সবকিছু, জালি পাসপোর্ট। একদম। তো এই সব বানানো এবার সাধারণভাবে মানুষ, পাসপোর্ট তো কেন্দ্র সরকারের। মানে আমার তখন এই রাজনৈতিক তরজাগুলোর সময় না মাঝে মাঝে মনে হয় যে কি মানুষ, সত্যিই কি পশ্চিমবঙ্গের মানুষ এত মানে বুঝতে পারে না? হয় নাকি কখনো? কক্ষনো না। তো এই যে পথগুলো ছিল, যেগুলো জালি করানোর বন্দোবস্তগুলো ছিল, সেই পথগুলো বন্ধ হয়েছে। সে মানুষগুলো যারা চলে যাওয়ার ছিল, তারা নানান এলাকাবাসী, তারা এলাকা খালি করে চলে গেছেন, এবং যারা ভারতবর্ষে থাকতে চেয়েছেন এবং আশ্রিত হিসেবে থাকতে চান, অথচ বাংলাদেশ থেকে এসছেন, তাদের জন্য আরেকটা আলাদা ব্যবস্থা, হুম, হুম। যে তারা ২৪-এর হ্যাঁ, সিএএ এর আওতায় পড়ে। এসবের মধ্যে এটা এক্সটেনশনও হয়েছে সিএএ এটা। তো এইসবের মধ্যে অনেক কিছু সিস্টেম হয়েছে। তারপর গণনাটা একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে, যেখানে ভোট গণনা কেন্দ্রগুলোকে নিয়ে খুব হুম, সিরিয়াসলি এবার কমিশন দেখছেন। হুম, হুম। তারপর আরেকটা খুব সুখবর আমিও টিভিতে দেখলাম, যে কাল থেকে দেখছি যে কদিন আগে থেকে দেখছি যে এরকম একবারে ভোট হবে। ভোট এটা একদিনেই। একটা ভীষণ মানে ইন্টারেস্টিং একটা, এটা আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম এবং পার্টিতে বলছিলাম যে এই নাম্বার অফ ডেজ গুলোতে আমরা আগে ভাবতাম যে আমাদের সুবিধা হবে, কিন্তু আমরা তারপর ছকটা বুঝে গেছি আর কি। পোড় খেতে খেতে আমরা ছকটা ধরে ফেলেছি যে মানে কি হচ্ছিল এখানে। তো সেই ছকটা দিয়ে তখন ধরা গেল যে এখানে ভোট দেওয়া হবে, ওখানে ভোট দেওয়া, ওখানে ভোট দেওয়া, ওখানে ভোট দেওয়া, এটা করছিল আর কি। সেসব ধরা পড়া হয়ে গেছে। তো সেই অনেকগুলো অ্যাডভান্টেজ এবার, রয়েছে। হ্যাঁ, এবার মানুষ মানে যদি এখন আগের বারের মতো নো ভোট টু বিজেপি পার্টিগুলো বেরিয়ে আসে আর কি। হুম, হুম, এক ধরনের থাকে নোটা হুম, পার্টি, যারা নো ভোট টু বিজেপি বলে একটা প্রচার লাগিয়ে দেয়। হুম, হুম, তারা অ্যাজ ইফ তাদের কোনো আইডেন্টিটি নেই, কিন্তু তাদের আইডেন্টিটি আছে। হুম, হুম। তো অথচ তাদের আনফরচুনেটলি সাহসটুকু নেই বলবার যে হ্যাঁ, বাস আমি এই রাজনৈতিক দলে বিশ্বাস করি। আমি বলছি বিজেপিকে ভোট দিও না। তো সেটা না করে একটা নো ভোট টু বিজেপি হয়েছিল আগের বছর, আগের ইলেকশনে। এবার সেটা মনে হচ্ছে কার্যকরী হবে না, আর হলেও কিছু লাভ হবে না। কিন্তু এখানে তো তেমন কোনো মুখ নেই বা যেটা সাধারণ মানুষ সবসময় একটা প্রশ্ন করেন বা প্রশ্ন জাগে যে মুখ্যমন্ত্রী আসনের জন্য এখানে তো তেমন কোনো লড়াইয়ের মুখ তারা দেখতে পাচ্ছেন না। নিশ্চয়ই দলের অভ্যন্তরে এটা নিয়ে তো কথা হয় বা হয়েছে বা আপনারাও জানেন। সেরকম কি কেউ আছেন? মানে যাকে দেখে বা যার জন্য এই রাজ্যের এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ ভাববেন? যদি ভারতীয় জনতা পার্টিকে বুঝতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির এই সিস্টেমটাই এটা নয়। আচ্ছা, কেউ বুঝেছিল দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে? কেউ বুঝেছিল? কেউ না। ইউপির মুখ্যমন্ত্রী হওয়ার আগে একদিন আগে ডিসিশন হয়েছে। ডিসিশনটা আগে হয়ে গেছে। একদিন আগে প্ল্যান তাকে করা জানানো হয়েছে। হয়েছে। হ্যাঁ, যোগীজি ১ দিন আগে, ২ দিন আগে প্ল্যান হয়েছে। কোথায় ছিলেন তাকে তুলে নিয়ে আসা? এরা ওয়াচ করে। বহু বছর ধরে এরা ওয়াচ করে। দিল্লির মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো একজন মানে টাকসাইটে নেত্রী।
বিশ্বাসযোগ্যতা আছে। বিজেপি কখনো ফেস করে না, কোনো দিন করবে না। বিজেপির এটাই পদ্ধতি। আহ, আহ, সবাইকে সমানভাবেই দেখে। বিজেপির মাথায় 20 জন বসে তারা কি ভাবছেন সেটা কেউ জানতে পারবে না। আর এটা তারা বলবেনও না। মানে মানে ভাবনা চিন্তা করেও লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষকে না বিজেপিকে বুঝতে হবে যে এরা গভর্নেন্স বোঝে। এরা সরকারে এলে পরে সরকার চালানোর একটা স্ট্রিক্ট পদ্ধতি আছে। সে পদ্ধতিটা ভয়ানক কঠিন। বিজেপির এমএলএরা এই সরকারে আসার পর যেভাবে এমপিরা পাগলের মতন খাটে দিল্লি থেকে, এখানে সে সেভাবে পাগলের মতো খাটতে বাধ্য হবে। এখন মমতার রেজিমে তাও কিছুটা হলেও হালকা চলেছে হয়তো কোনো কোনো জায়গায়। সরকার গড়ে ফেললে কোনো চান্স নেই, খাটিয়ে মেরে রেখে দেবে এমএলএদের। আচ্ছা, মাঝে মধ্যেই যেটা বাইরে থেকে শোনা যায় অনেক জায়গায় বা অনেক মাধ্যমে যে বঙ্গ বিজেপির অভ্যন্তরে রাজনীতি আছে। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন, দীর্ঘদিন ধরে গ্রাসরুট লেভেল থেকে একদম দিল্লি পর্যন্ত কাজ করছেন। কি বলবেন এই বিষয়ে? এমন কোনো সংসারই নিয়ে পৃথিবীতে কোথাও নেই যেখানে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনোমালিন্য নেই, এরকম কোথাও নেই। কোনো পলিটিক্যাল পার্টি নেই যেখানে নেই, কোনো সংসার নেই যেখানে নেই। যদি সে সংসারের মানুষটা একা হয় তাহলে অন্য কথা, সে দেয়ালের সাথে তো লড়তে পারে না। আর 4 জন বাঙালি একসঙ্গে থাকবে, একটু ঝগড়া করবে না, তা তো হয় না। তো সেটা হবেই। আমেরিকায় যান না, পাড়ায় পাড়ায় এখন দুর্গাপুজো হয়। তো সব দুর্গাপুজো ভেঙে চুরে পাড়ায় পাড়ায় হয়ে গেছে এখন। এখানে যেমন পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয়, গলি গলিতে দুর্গাপুজো। এর সঙ্গে ও লড়ে যাচ্ছে, ওর সঙ্গে লড়ে যাচ্ছে, পুজোর নাম্বার বেড়ে যাচ্ছে। ইটস কমন থিং। তো এর সঙ্গে নেতৃত্বের কোনো সমস্যা নেই। ভারতীয় জনতা পার্টিতে শোনা হয় সবার কথা, শোনা হয় সবার কথা। মানে এমন নয় যে মানে সুপ্রিমো মহিলা মাননীয়া আছেন, তিনি যা বলবেন, তিনি উকিল, তিনি সব, তিনি গানও গাইছেন, আবার কবিতাও বলছেন, লিখছেন, বলছেন, আবার ছাপা হচ্ছে না, সেটা আবার পড়তে বাধ্য করা হচ্ছে স্টুডেন্টদের। তারপর আবার তিনি হঠাৎ তারপর কি যাবে গেল? মানে হাঁটতে, হাঁটতে কি মুড়ি চানাচুর খাচ্ছে বিদেশে গিয়ে, মানে উফ! মানে মানে আর এবং এটা বিজেপি নয়। বিজেপির এরকম কিচ্ছু হয় না। খুব সবার কথা শোনা হয়, সবাইকে অপরচুনিটি দেওয়া হয়, বক্তব্য শোনা হয়, আ মতামত নেওয়া হয়, অন্যরকম। আচ্ছা, এখন কি মনে হয় তরুণরা রাজনীতিতে কম আসছে? মানে তাদের রাজনীতির প্রতি ইন্টারেস্টটা কমে যাচ্ছে তরুণ প্রজন্মের? এটা পশ্চিমবঙ্গে। আচ্ছা। পশ্চিমবঙ্গে তরুণদেরকে কোথায় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেটা একটু বুঝলে হয়ে যাবে ব্যাপারটা। এখানে রাজনীতির উপর ভরসা করে মানুষের জীবন চলে। হুম। এখানে একটা বিশাল সংখ্যক মানুষের জীবনটাই চলে হচ্ছে ডেইলি রাজনৈতিক ডিপেন্ডেন্স। সেটা হচ্ছে আমার যদি বাড়ি থেকে অসুস্থ হয় তাহলেও, যদি আমার সংসার চলবে কিসে তাহলেও, আমার মাইনে আসবে কোথা থেকে, ওই বালি হেন তেন গোষ্ঠীর পিণ্ডি কে কোথায় কি কাজ দিল, সেখান থেকে কমিশন দিল। কমিশন ইজ মানে একদম মানে ওটাই একমাত্র রোজগার পশ্চিমবঙ্গে। যদি না তোমার কপাল খুব ভালো থাকে, তুমি অন্যান্য কোনো কাজ পাও। অর এলস তোমাকে রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে সম্পর্ক থাকলে তুমি কোথাও না কোথাও কিছুটা পেয়ে যাবে। না তুমি স্ট্রাগল পর স্ট্রাগল করতেই থাকো আরকি। এটা তো কমন হুম, হুম। পশ্চিমবঙ্গের একটা গল্প হয়ে গেছে। হুম, হুম। এবার তাহলে এই অবস্থায় আ একটুখানি মানে ঠিকঠাক বুদ্ধিওয়ালা আ ছেলেমেয়েরা যারা পড়াশুনো করেছে এবং করছে, সেখানে একদম ইয়াং ছেলেমেয়ে ২৫ বছর, ২০ বছর, সেরকম খুব একটা তো চান্স আমি দেখছি না এখানে এই মুহূর্তে। তবে বেশ কিছু আমি আমাদের পার্টিতে এসছে কিছু নতুন ছেলে।
ছেলেমেয়ে দেখছিলাম। সিপিএম এ কয়েকজন একদম নতুন ছেলেমেয়ে, তারা কেউ একদম বাচ্চা নয়, হুম, মানে হুম, 25-26 নয়। হুম, বাট দেন এরা হয়তো ওই সব পার্টির একটা জুনিয়র ইয়াং যুব টিম থাকে আরকি, থাকে। হয়তো সেখানে আছে। আমি অনেকদিন সংগঠনের সঙ্গে প্রযুক্ত নেই। তবে আমি তো মাঝে, মাঝে দেখি বেশ কিছু ইয়াং ছেলেমেয়েকে। আমাদের পার্টিতে কয়েকটা জয়েন করেছে। খুব, খুব ব্রিলিয়ান্ট, খুবই ব্রিলিয়ান্ট। আমি জানি না ওরা লড়বে-টড়বে কিনা। হুম, ভেরি ব্রিলিয়ান্ট। ভীষণ শিক্ষিত, মার্জিত খুব। একদম। দিদি, এবারে ছোট্ট করে একটু র্যাপিড ফায়ারে যাই। অল্প কয়েকটা প্রশ্ন, খুব চটজলদি উত্তর। জনজীবনে এসে কি হারিয়েছেন আর কি পেয়েছেন? গান হারিয়ে গেছে পুরোপুরি নাকি বাড়িতে হয় শুধু? হারিয়ে গেছে। কি পেয়েছি? অনেকটা চোখের জল। তাহলে পজিটিভ কিছুই নেই? চোখের জলের মধ্যে পজিটিভিটি নেই বলে কি হবে? আনন্দের লোকে কাঁদে না? কাঁদে। একদম। এত বছর পরেও মানুষ দ্রৌপদী হিসেবে মনে রেখেছে। এটা আশীর্বাদ কোথাও নাকি বোঝা মনে হয় কখনো, কখনো? আশীর্বাদ। রাজনীতিতে সত্যি বলা ঝুঁকি না দায়িত্ব? দায়িত্ব। আপনার কাছে রাজনীতি সেবা না ক্ষমতা? সেবা। 100%। দল আগে না বিবেক? বিবেক। আ রাজনীতিতে ধর্ম, সেটা কি এড়িয়ে চলা উচিত? না কখনো সখনো সেটা কাজের প্রয়োজনে আসা উচিত? রাজনীতিতে ধর্ম হুম, এটা একটা ক্রিয়েটেড জিনিস। এটা ন্যারেটিভ যেটা সেট করা হয়েছে। রাজনীতিতে ধর্ম থাকে না। এটা কিছু মানুষের দ্বারা ন্যারেটিভ সেট করা হয়েছে। ধর্ম কখনো রাজনীতিতে থাকে না। রাজনীতির একটা নিজস্ব ধর্ম আছে। সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। বাহ! আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া সেটা কি মনে হয়? অনেকটা দায়বদ্ধতা না নাটক? আমি ওটা খুব একটা বুঝি না। আপনার প্রিয় রাজনীতিবিদ কে? নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত এ রাজ্যের সেরা মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমি তো চাই না। আপনার চোখে, খুব আপনার খারাপ কে কাছে? সেটা তো জানি। বাকি বলতে পারব না। আচ্ছা, খুব খারাপ কে আর খুব ভালো কে? ভালোদের আমি বেশি চিনি না। আচ্ছা। তারা মুখ্যমন্ত্রী হিসেবে কেমন ছিলেন তাই তো জানি না। তো আমি কি করে সেরা বলব তাকে? কারণ তার জীবনে, তার সময়ে তিনি কি, কি করেছেন, তার তো কিছু ভালো করেছেন, কিছু খারাপ করেছেন। তো আমি যাদেরকে ভালো করে চিনি না, জানি না, তাদের সম্বন্ধে কিছু বলতে পারব না। তবে খারাপ জিনিস তিনি তার সম্বন্ধে বলতে পারব। তাকে আমি একদম কাছ থেকে দেখছি ১০ বছর ধরে। মানে সামনে থেকে আরকি তাকে রোজ। একদম। আচ্ছা, নতুন কোনো মুখ কি বঙ্গ বিজেপিতে আসতে চলেছে এবারের ইলেকশনে? জানি না। আচ্ছা, যদি দর্শক আপনাকে অভিনয়ের জন্যই মনে রাখে, রাজনীতির জন্য নয়, তাতে কি তুমি কষ্ট পাবে নাকি শান্তি পাবে? আমায় যদি কেউ মনে রাখে তাই তো অনেক বিরাট পাওনা। তো ফলে আ তবে হ্যাঁ, আমি যে বাচ্চাগুলোকে ভর্তি করাতে পেরেছি, যাদের জীবনে অন্তত আ একটা দিক নির্দেশ দিতে পেরেছি, অন্ততপক্ষে ৫০ টা পরিবার আছে। হুম, হুম। ৫০ জন পরিবার আছে যাদেরকে আমি ভালো স্কুলে ভর্তি করতে পেরেছি। আ এবং তারা 50 ফ্যামিলিজ বা প্রবাবলি একটু বেশি। তো 60 প্রবাবলি ফ্যামিলিজ যাদেরকে আমি কিছু করতে পেরেছি তাদের জন্য। সেটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমার মনে হয় আমাকে মনে না রাখলেও চলবে বাট আমি হ্যাপি। জীবনে কি এরকম কখনো শুনতে হয়েছে টোন ইট ডাউন? যেকোনো কারণেই হোক। না আসলে আমি একটু এমনি রাগী তো, একটু গম্ভীর টাইপ। আমাকে খুব একটা ওরকম করে কিছু কেউ বলে-টলে না আরকি। একটা হলো উম আপনার অভ্যন্তরীণ মানে একটা বাড়ি, সংসার, সেখানে একটা গুরুদায়িত্ব। আরেকটা হলো বাইরের জগৎ, যেখানে অভিনয় এবং রাজনীতি দুটোই রয়েছে। এই দুটোকে কি করে সামলেছেন বা কি খুব, করে সামলাচ্ছেন? খুব কঠিন, খুব কঠিন।
যখন অভিনয় করেছি তখনও সংসার করেছি, ভীষণ কঠিন ব্যাপার, ভীষণ সমস্যা। ওয়ার্কিং ওম্যানদের হ্যারাসমেন্ট, ওরে বাবা রে বাবা! সংসার সামলে, সামলে, বাচ্চা সামলে, সবকিছু করে, মানে সংসারটা যদি ভালো করে করতে হয়, তার যে কি পরিশ্রম, কি পরিশ্রম, কি যত্ন! আমি একটু খুঁতখুঁতে। আ তো যারা সুন্দর করে সংসার সামলান, তারা মানে আমার যদি ভাই যথেষ্ট পরিমাণে টাকা থাকতো, আমি আবারও বলছি যদি বাবা-মার একটা ব্যবসা-পাতি কিছু থাকতো, বড় উদ্বাস্তু না হতাম। ওই বাবা-মাকে বাড়ি কিনে দিতে হবে, তবে বাবা-মাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা যাবে। এত সব চিন্তাভাবনা নিয়ে ছোটবেলা থেকে যদি বড় না হতাম, যদি এরম অবস্থা না হতো, আমি তো ভাই কোনো প্রফেশনে যেতাম না। কি করতেন? আমি খেতাম, দিতাম, রান্না করতাম, সংসার দেখতাম। মানে হয়তো আর্কিটেক্ট হওয়ার পরে কি হয়? ওটা তো একটা প্রফেশনাল চাকরি-বাকরি। হুম, হুম। আঁকো, চলো, যাও, একটু কাজ করো, বাড়ি চলে আসো। একটা নিয়ম বেঁধে। দুটো প্রফেশনই যা আমি বেছেছি, মানে যা আমার কপালে জুটে গেল, দুটোই কিন্তু খুবই আকস্মিক। মানে কোনটাই প্ল্যান্ড নয়। হুম, হুম। কোনটাই হতে চায়নি। ফলে খুব কঠিন। আমি কিচ্ছু করতাম না। বাস আমি আঁকতাম, আর্কিটেকচার এর গান-টান গাইতাম নিজের মনে শান্তিতে ভালো করে। আরাম করে একটা কোমরে চাবির গোছা। থাকতো আমার ডেফিনিট, আমার ভীষণ ভাল লাগে চাবির গোছা আর পায়েল। আচ্ছা। সুযোগই পেলাম না পড়ার। চাবির গোছা থাকবে, পায়েল থাকবে আর ঘরোয়া করে শাড়ি পরবো বাড়িতে। আমি একটা সময় বহুদিন ঘরোয়া করে শাড়ি পরতাম বাড়িতে। খুব ভাল লাগে। তারপর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, কাপড় কাচবো। কাপড়টা কাচতে একটু কম ভালোবাসি। আর সব খুব পছন্দ করি বাড়িতে, সংসারের সব কাজ করতে পছন্দ করি। আর এগুলো খুব কঠিন কাজ। যদি যত্ন করে করা যায়, করতে হয়, তাহলে খুব কঠিন কাজ। মানে আমার তো হ্যাটস অফ মনে হয় যারা সংসারে সবকিছু সামলান। মানে নিজেদের আ শখ যাতে ত্যাগ না দেন, আমি সেটুকুই বলতে পারি যে সমস্ত শখটা ত্যাগ দেবেন না। কিছু অন্তত নিজের জন্য সময় রাখুন, কিছু অন্তত নিজের জন্য করুন। নাহলে একটা সময় পরে খুব একটু দুঃখ হয় আরকি। সেটা দরকার নেই। বাট এখন তো সোশ্যাল মিডিয়া আছে, সে একটা অনেক বিরাট বড় মানুষের স্কোপ আছে। এরকম কঠিন কাজ যে সংসার সামলানো। আমার ভাই আমি কিছু করতাম না। খেতাম, দিতাম, ঘুমাতাম, ডিজাইন করতাম, বাড়ি বানাতাম। অবসর সময় কি করতে ভালো লাগে? কি করেন আপনি? ছবি তোলা, ক্যামেরা নিয়ে চুপ করে বারান্দার মধ্যে বসে থাকা। আমি খুব ফরচুনেট একটা মানুষ। আমি আ যেখানেই গেছি, আ কপাল গুনে আমার যে বাড়িতে আমি থেকেছি, সবকটা বাড়ি ভাড়া হোক, এই হোক, যেই হোক, কেনা হোক, যাই হোক না কেন, সব জায়গাতে আমি প্রচুর পাখি, গাছ এসব পেয়েছি। প্রচুর abundance। তো সেই আমি এটাই করি অ্যাকচুয়ালি। আমার ওই ক্যামেরা নিয়ে বসে সারাদিন ধরে আমি ছবি তুলে বেড়াই। তো এটা আমার খুব ভালো লাগে। এখনো করি। আ আমার ঘুম ভাঙে পাখির টক করে কাঁচের মধ্যে। সেই দিয়েই ঘুম ভাঙে। গরমকালে যখন কাঁচ খুলে শুই তখন ওইসব তারা ক্যাঁক করে ঘুম থেকে তুলে দেয়। লঙ্কা গাছে লঙ্কাগুলো ফুরিয়ে গেলে পরে, মানে তারা খেয়ে ফেললে পরে আরকি। তো আমি আমি আমার অনেক কিছু করার থাকে। সেলাই করা, এ করা, পরিষ্কার করানো, ঘর সাজানো, অনেক কাজ থাকে। আ আপনাকে যারা ভালোবাসে, আপনার কাজ যারা পছন্দ করে, উম তাদের চোখে কিভাবে নিজেকে মনে রাখতে মানে কিভাবে চান যে তারা আপনাকে মনে রাখুক? একজন শিল্পী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে না একজন খুব ভালো মানুষ হিসেবে? অবভিয়াসলি একজন ভালো মানুষ হিসেবে। না, আমি তো পুরোটা খুব ভালো মানুষ নই। আমি খুব রাগী। ফলে কিন্তু আমাকেই রাগীরা যারা রাগী তারা তো ভালো মানুষ। মানে রাগটা তো প্রকাশ করে ফেলেন, সেটা তো ভালো। হ্যাঁ, সেটা হয়তো। বাট আমি তো এমনিও খুঁতখুঁতে, খুব রাগী। রাগী মানে খুঁতখুঁতে আরকি। খুঁতখুঁতে, খিটখিটে নই। কিন্তু খুঁতখুঁতে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করি। তারপরে একদিন টুক করে বকাঝকা শুরু করে দিই। আমার রাগটা আবার এরকম করে ওঠে, এরকম করে নামে আরকি। ধার করে ওঠে, ধার করে পড়ে। কিন্তু মানুষ, দেখো যদি মানুষ মনে রাখে, তাই অনেক। যদি মনেই আদৌ রাখে, তাহলে যেন মানুষ হিসেবে ভালোবেসেই মনে রাখে। আর কি আছে, মানে অভিনয় আর কি, আর কটা হয়তো কেউ সিনেমা দেখবে, কেউ হয়তো আমাকে শুধু গানের জন্য ভালোবাসে। আমি এমন মানুষকেও জানি।
যারা আমাকে আমার গান শুনতেন রাতে, প্রতি রাতে। আমার এক আত্মীয় আছেন, আমার বোন, মানে বোন না, আমার ভাইয়ের বউ, তার মা। তিনি এরকম, আমার ভাইয়ের বউমা প্রতি রাতে আমার গান শুনতেন। মানে ওনার ঘুমের ওষুধের অভ্যেসটা চলে গেছিল। আমার আমরা কি পি একটা গান শুনতে পারি? ওরে বাবারে! আবার কয়েকটি গলা লাইন? বললাম না, গান চলে গেছে। আমার জীবন থেকে এই না, কতগুলো বাড়িতে জিনিস যদি আমার থাকতেন মানে কিছু তো গুনগুন করে গাইতেন না, সেরকম? গুনগুন করেও গাইতে পারি না। গলা ভেঙে গেছে, গলা নষ্ট হয়ে গেছে। হয়তো সেটা কোভিডের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। গলাটা আমার নষ্ট হয়ে গেছে। আম আ অনেক কিছু হারিয়েছে যখন, না গলাটা তো তার মধ্যে এটা হারিয়ে একটা। গেছে। আমাদের যেটা দর্শকরা রয়েছেন আগামী বা যারা আপনার যে দলের আইডিওলজি সেটাতে যারা বিশ্বাস করেন, তাদেরকে আগামী নির্বাচন নিয়ে কি বলতে চাইবেন? মানুষের প্রয়োজন কিন্তু অ্যাকচুয়ালি খুব সামান্য। সেটা হচ্ছে যে একটু স্বাভাবিকভাবে বাঁচবে। রাস্তায় বেরোলে রাস্তাটা চলার মতন থাকবে। চারপাশে ৪ টে গাছ বেঁচে থাকবে। আমি একটা দোকানে গেলে বা একটা অফিসে গেলে লোকে ভদ্র ব্যবহার করবে। যেকোনো বিপদে-আপদে আমাকে কোনো নেতাকে খুঁজতে হবে না। হেল্পলাইন গুলো ওয়ার্ক করবে। আমি আমার বয়স হয়ে গেলে আমাকে ভয় পেতে হবে না যে এই বোধহয় আমাকে যারা সহকারী তারা গলা টিপে মেরে দিয়ে আমার আলমারির চাবি খুলে নিয়ে গিয়ে সব নিয়ে চলে গেল। মানে নিয়ে গেল তো নিয়ে গেল, আমাকে মেরেও দিয়ে গেল। তো এই মানুষ সাধারণভাবে কি চায়? একটু প্রপার একটা স্কুল, একটু পরিষ্কার খাবার-দাবার, একটু পরিষ্কার হবে বাজারটা। যে বাজারটা বাজার করতে যাবো একটুখানি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। মানুষ বিশাল কিছু চায় না কিন্তু। একদম। মানে বাসগুলো ঠিক মতন চলবে, ঝাঁকার করতে, মারামারি করতে এরকম হবে না। প্রতিদিন ভয়ে থাকতে হবে না যে ওরে মেয়ে বাড়ি ফিরল না, ওরে মেয়ে বাড়ি ফিরল না। ছেলেটা বাইক নিয়ে কোথায় গেল? কেউ কথা শোনে না। সাধারণভাবে সাধারণ মানুষ কিন্তু খুব সিম্পল জীবনে নিজের মতন একটু টাইমে টিভি দেখবো, নিজের মতো একটু খাবো। এই স্বাভাবিক জীবনটাই মানুষ চায়। একদম। তো ২৬ এর পরে মাস ৬ আ লাগবে। প্রিলিমিনারি কিছু জিনিস ঠিক করার জন্য মাস ৬ তো লাগবে। সে সময়টুকু দিতে হবে। মে মাস থেকে ডিসেম্বর অবধি। আ ৬ মাসের জন্য কিছু টার্গেট ফিক্স থাকবে যেটা বিজেপি করে ফেলবে ৬ মাসের মধ্যে। ১ বছরের মধ্যে আমূল পরিবর্তন করবে অনেক কিছুর। যা দেখে আপনাদের মনে হবে যে আপনারা ভুল করেননি বিজেপিকে জিতিয়ে নিয়ে এসে। থ্যাংক ইউ সো মাচ দিদি। অর্থাৎ সাধারণ মানুষ যেটা চায় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এই ৩ টেই বোধহয় বেসিক রিকোয়ারমেন্ট। সেটা নিয়েই আপনার দল আগামী দিনে ভাবছে এই রাজ্যের ক্ষেত্রে কতটা উন্নতি বা কতটা পরিবর্তন করা যায়। সেটা প্রিলিমিনারি। একদম। তারপরে তো অনেক তো রিকোয়ার প্রিলিমিনারি করতে আরো অনেক কিছু আছে। মানে আরো অনেক কিছু আছে। কিন্তু বেসিক নিডটা তো এই মুহূর্তে দরকার। একদম। ১ম ৪ বছর লেগে যাবে, ৩-৪ বছর লেগে যাবে বেসিকটা ঠিক করতে। ট্রু। ১ বছর তো ১-১.৫ বছর তো লাগবেই। ভয়ানক অবস্থা। এমনিতে এক্ষুনি সবকিছু হয়ে যাবে না। বাট ৬ মাসের একটা টার্গেট ফিক্স আছে, ১ বছরের একটা টার্গেট ফিক্স আছে। মানুষকে মনে করে দেবে বস ঠিক ডিসিশন নিয়েছি। থ্যাংক ইউ এবং অনেক শুভেচ্ছা আপনার এবং আপনার দলের জন্য। খুব ভালো থাকবেন। নিশ্চয়ই আবার আরো কিছুদিন বাদে আমাদের ইলেকশন, তারপরে নিশ্চয়ই আবার অন্যরকম একটা পডকাস্ট এবং অন্যরকম একটা আড্ডায় দেখা হবে। এবং যখন আমরা অনেকটা প্রগতি, উন্নয়ন এসব নিয়ে আরো বেশি করে কথা বলবো। থ্যাংক ইউ। অ্যান্ড আপনার জন্য দিদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। মোস্ট থ্যাংক ওয়েলকাম। ইউ সো মাচ। ওরে বাবারে কত কিছু আচার আছে। হ্যাঁ, আপনার পছন্দের? হ্যাঁ, আমি তো রুটি আর আচার দই খেয়েই বছর কাটাই। হ্যাঁ। কথায় আছে বাঙালিরা যখন গল্প করতে বসে বা আড্ডা দিতে বসে তখন সেই আড্ডা কিন্তু শেষ হতেই চায় না। আর যখন আমার অতিথি বা ডেবি আনলিস্টের গেস্ট রূপাদি
তখন সেখানে কিন্তু অনেক আড্ডা, অনেক গল্প থাকে। কিন্তু সবটা আজকে করা গেল না। কারণ সময় সীমিত। তবে অভিনয় দিয়ে যাত্রা শুরু হলেও হতে চেয়েছিলেন আর্কিটেক্ট, সেখান থেকে হয়ে গেছেন অভিনেত্রী। তারপর দীর্ঘ একটা পথ রাজনীতিতে, এবং আগামী দিনে রাজনীতিতে এসে নানান পরিকল্পনা রয়েছে। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা তো থাকছেই। তবে আপনাদের কেমন লাগলো আজকের এই আড্ডা বা আজকের এই গল্প? আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। আগামী দিনে রাজ্যে কি পরিবর্তন কিছু দেখতে চাইছেন? কি, কি দেখতে চাইছেন? কেমন কেমন হলে আপনাদের ভালো লাগবে আমাদের এই রাজ্যটা? কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক বাটন তো রয়েইছে, সেটা প্রেস করতে ভুলবেন না, এবং কেমন লাগছে অনুষ্ঠান সেটাও জানাবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।